সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 211তম এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো সিলেটের ছেলে মহিনের জীবনের বাস্তব গল্প। শ্রোতা বন্ধু আর ভিউয়ার্সরা, মহিনের জীবনের গল্পটা এমন একটা গল্প, এই গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছিলাম, আমার কাছে মনে হলো আমি যেন পৃথিবীতে নাই, আমি যেন পৃথিবী থেকে অন্য কোনো একটা দুনিয়াতে হারিয়ে গিয়েছিলাম। এই গল্পটা সত্যি এক হৃদয় বিচলিত বাস্তব জীবনের গল্প। এই গল্প থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন। আমি বরাবরের মতো সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা সবাই মহিনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং অবশ্যই মহিনের কাজে আসে এমন দুইটা কথা মহিনের জন্য লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম মোহাম্মদ মহিন, আমার বাড়ি শাহজালাল শাহপরানের শহর সিলেট। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার দাদা সহ আমার দাদি। আমার পরিবারে একটা সময় আমার একটা বড় ভাইও ছিল, কিন্তু আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন একদিন আমি আর ভাইয়া বৃষ্টির দিনে স্কুলে যাচ্ছিলাম। তো স্কুলে যখন যাচ্ছিলাম, স্কুল থেকে আসার সময় আমার ভাইয়া আবার অনেক দুষ্ট ছিল। আমার ভাইয়া করতো কি, বৃষ্টির দিনে বিশেষ করে আমার ভাইয়া এরকম, যারা গ্রামের মানুষ তারা চিনবেন, গ্রামের বাড়িতে বাংলার মেঠোপথে দেখবেন যে রাস্তার পাশে অনেক রকমের ছোট ছোট লতাপাতা গাছ পাওয়া যায়, অনেক ছোট ছোট গাছ, আমরা যেটাকে হলকার গাছ বলি। ওরকম একটা গাছ আমার ভাইয়া কী করে উঠায়, এরকম অত বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তো আমার ভাইয়া কী করে ওই গাছটা দিয়ে এখানে সেখানে ভারী মারতে থাকে। তো সাথে ছিল একটা ইলেকট্রিক ফিলার। আমার ভাই ওই ইলেকট্রিক ফিলারে যখন ওই গাছটা দিয়ে, কাঁচা গাছটা দিয়ে যখন ভারী মারে, ওই সময় আমার ভাইয়াকে কারেন্টে ধরে। ভাইকে কারেন্টে ধরার পরে আমি কিন্তু বুঝতে পারিনি, এমন একটা সামনে চলে যাওয়ার পরে ভাইয়া যখন কথা বলে না, আমি পাশের দিকে তাকে দেখতে পাই যে ভাইয়া পিছনে এরকম কারেন্টে ধরে লটকে আছে। তো আমি এটা দেখার পরে খুব চিৎকার করি। একটা পর্যায়ে আশেপাশে থেকে অনেক লোক আসে, বাট এটা যেহেতু মেইন লাইন ছিল, সম্পূর্ণ মেইন লাইন, এই জন্য আসলে লাইনটা কেউ বন্ধ করতে পারে না। সবাই ওই পল্লী বিদ্যুতে ফোন করার পরে তখন লাইনটা অফ করে। বাট সেই মুহূর্ত পর্যন্ত আমার ভাইয়া এই দুনিয়া তার বেঁচে থাকে না, আমার ভাইয়া মারা যায়। ভাইয়া মারা যাওয়ার পর থেকে পরিবারের মানুষগুলো আমাকে প্রচুর আদর আর ভালোবাসা দিয়ে বড় করে। আমার শৈশবের দিনগুলো অনেক ভালোই কাটে। ছোটোবেলা থেকে বাবা মাকে কখনো অভাব অনটন দেখেনি। আমার ভাইয়াটা যখন মারা যায়, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ প্রচণ্ড রকম কান্না করে। আর আমার কান্নার কথা বলে তো আমি বলে বোঝাতেই পারবো না। আমার ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমি একরকম বোবা হয়ে গেছি। আমি যেন পড়াশোনা বন্ধ করে দিয়েছি। আমি খুব ছোটো একটা মানুষ, আমার মাথায় এত বুদ্ধিশুদ্ধিও নাই। এরপরেও ভাইয়ার প্রতি আমার এই অগাধ ভালোবাসা দেখে আমার গ্রামের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমার মুখের দিকে তাকিয়ে কান্না করেছে। যাই হোক, এভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। যেতে যেতে একটা পর্যায়ে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার জীবনে একটা ঘটনা ঘটে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন কিন্তু আমি দেখতে মোটামুটি অনেকটা বড় হয়ে গেছি, লম্বা হয়ে গেছি। দেখে একেবারে মনে হয় যে আমার জন্য অনেক বয়স্ক টাইপের মানুষের মনে হয়। মনে হয় না যে আমি ক্লাস 9-এ পড়ি, এরকম মনে হয় যে আমি বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোথাও পড়ি এরকম। তো যাই হোক, এরপর আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার দাদি আবার একটু অন্যরকম ছিল। আমার বাবা আমার দাদিকে প্রচুর মানত, আমার দাদির কথা ছাড়া বাবা কখনো বাইরে যেত না। আমার দাদি যখন যেটাই বলতো আমার বাবা সেটা অক্ষর অক্ষরে পালন করতো। তো কারণটাও বলে রাখি, কারণ আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িটা আমার দাদির বাপের বাড়ি। আমার যে দাদাভাই ছিল, আমার দাদাভাই আমার দাদিকে বিয়ে করে ঘর জামাই থাকে। ওই ঘর জামাই থাকার পরে আমার দাদির যে জায়গা সম্পত্তিগুলো আছে, এই সবগুলো মালিক আমার দাদা হয়। এবং দাদা এগুলো চাষবাস করেই ছোটোবেলা আমার বাবাকে লালন পালন করে বড় করে। তো এই জন্য আসলে দাদির পাওয়াটা একটু অন্যরকম। দাদির মুখের উপরে কেউ কোনো কথা বলতে পারে না। দাদি যেটা বলে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ সেই কথাটাই অক্ষর অক্ষরে পালন করে। তো ওইভাবে একদিন দাদি হঠাৎ করে আমার মাকে ঘরে ডেকে নিয়ে বলে যে, বৌমা তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটা একটু শোনো, এবং আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, আমার এই সিদ্ধান্তটা কেমন হয় তুমি আমাকে একটু জানাও। তো দাদি বলেই যে আমার একটা পুপি আছে, আমার ওই পুপিটাকে আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে আমাদের পার্শ্ববর্তী বাড়িতেই বিয়ে দেওয়া হয়েছিল। তো ওইখানে আমার একটা ফুফাতো বোন আছে যে কিনা একটু একটু সবই ঠিক আছে, বাট ও যখন কথা বলার সাথে তোর মুখ দিয়ে লোল পড়ে, এক কথা একটু প্রতিবন্ধী টাইপের। তো আমার দাদি আমার মাকে বলতেছিল যে ওই যে আমার যে নাতনি আছে, ওই মেয়েটা, আচ্ছা ওর নাম সুমি, তো বলতেছিল যে সুমিকে আমি মহিনের কাছে বিয়ে দিতে চাই, এটা তোমার কাছে কেমন লাগে? এই কথাটা আমার মাকে বলে। আমার মাকে বলার পরে আমার মা তখন মুখের উপর তো আমার দাদিকে কিছু বলতে পারে না, কারণ আমার দাদির কথা আমার মা প্রচুর ওই জন্য কিছু বলে না। ঘরে আসার পর আমার দাদি আমার মা আমার বাবার সাথে অনেক ঝগড়া করে। বাবাকে বলে যে না, এটা কেমন কথা, আমার এত সুন্দর একটা ছেলে
এখন তোমার মা বলতেছে যে ওদের মতো এরকম মানে ওই মেয়ের সুমির মতো একটা হচ্ছে ভিঙ্গুরা টাইপের একটা মেয়েকে বিয়ে করানোর জন্য এটা কী করা যায় আমার বাবাকে বলে। তো বলার পরে আমার বাবা কিন্তু বরাবর মতো চুপ করে থাকে। আমার বাবা অসহায় দৃষ্টিতে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথার জবাব দাও, এই পর্যন্ত এই পরিবারে আমার মা যে কথা বলেছে এই কথার কি কখনো লড়চড় হয়েছে? কেউ কি কখনো আমার মায়ের কথার উপরে কথা বলতে পারছে? আমার মা বলে তাহলে কী হয়েছে, তাহলে কি? আমার বাবা বলে আমার মা যেটা বলে সেটাকে মানতে হবে। আমার মা যদি মহিনকে সুমিকে বিয়ে করাতে চায় তাহলে এখানে কেউ এটাকে বাধা দিয়ে রাখতে পারবে না। কথাগুলো পাশের রুম থেকে আমি স্পষ্ট শুনতেছিলাম। আমি কিন্তু সুমিকে আমার ছোট বোনের মতো দেখি, আমি কখনো তার দিকে খারাপ কোনো নজরে তাকাই না। আমার এই বোনটা একটু প্রতিবন্ধী টাইপের, যার জন্য আমি তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা শুধুমাত্র ভাই বোনের। বাবা মায়ের এই কথাগুলো শোনার পরে আমি আর রাতের বেলায় ঘুমোতে পারি নাই। সারাটা রাত আমি খালি চটপট করতে থাকি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি মাকে জিজ্ঞেস করে, মা গো কালকে রাতে তোমরা এই কথাগুলো বলেছিলে, এই কথাগুলো কী বলেছিলা? তোমরা কি পাগল হয়ে গেছে? আমার মা বলে আমি জানি না তোর বাবা কি করতে যাচ্ছে, তোর বাবা তোর দাদির মুখের উপরে কোনো কথা বলে না, তোর দাদি যেটা বলে তোর বাবা সেটাই শোনে। আমি তখন বলি যে কেন দাদি 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 এরকম সিদ্ধান্তগুলো কেন নিবে? আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, আমি বিয়ে করবো আমার মতো করে, দেখে শুনে তোমরা একটা সুন্দর মেয়ে আমাকে বিয়ে করাবা। আর বিয়ে তো দূরের কথা, আমি এখন মাত্র ক্লাস 9-এ পড়ি, আমি এত ছোট্ট একটা মানুষ, আমাকে এখনও বিয়ের বয়স হয়েছে, আমি এখন কী বিয়ে করব? এই কথাগুলো আমি যখন আমার আমার মাকে বলতে থাকি, দাদি দূর থেকে এই কথাগুলো শুনতে পায়। দাদি শুনতে পাওয়ার পরে দাদি তখন ওই সময় হচ্ছে বাবাকে বলে, বাবাকে যখন বলে, বাবা বাজার থেকে আসার পর বাবাকে বললে, বাবা তখন আমি ক্লাস 9-এ পড়ি, অনেক বড় একটা ছেলে। বাবা আমাকে একেবারে গরুর মতো, মানে আপনার যারা গ্রামের মানুষ তারা চিনবেন, গরু দিয়ে হাল চাষ করানোর সময় যে দুইটা বেত ব্যবহার করা হয়, মানে কাঁচা বাঁশ কেটে, কাঁচা বাঁশের কুরকুল কেটে বা কাঁচা বাঁশের সিবা কেটে, ঠাল কেটে যেই মানে ইয়েগুলো বানানো হয়, ওইগুলো দিয়ে বাবা আমাকে এমনভাবে পিটায় আমার পুরো শরীরে একেবারে দাগ পড়ে যায়। আমার বাবা মারে আরেকটা কথা বলে যে আমি যেটা বলবো, আমার মা যেটা বলবে, এই কথার উপরে কথা বলার ক্ষমতা এই পরিবারে কারো নাই। খুবই মারে। যখন আমার মা আসে তখন আমার আব্বা আমার মাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়, মানে আব্বা পুরো পাগলের মতো হয়ে যায়, আমাকে প্রচণ্ড রকম মারে। আমি রক্তাক্ত শরীরটা নিয়ে খাটের উপর শুয়ে আছি। রাত আনুমানিক 10টার দিকে আমার মা তখন গরম তেল নিয়ে আসে। গরম তেল নিয়ে এসে আমার মায়ের দাগগুলোতে, মায়ের জায়গাগুলোতে মা তখন গরম তেল মালিশ করে দেয়। আমি মাকে বলি, মা বাবা এরকম কেন, বাবা এরকম কেন, আমাকে একটু বলতে পারো? আমার মা বলে যে তোর বাবা মা ভক্ত, মানে তোর দাদি যেটা বলবে তোর বাবা এই কথার বাইরে কখনোই যাবে না। আমি তখন বলি যে মা তোমরা যত কথাই বলো, আমি কোনোদিনও এই সুমি নামের মেয়েটাকে মেনে নিতে পারবো না, তাকে বিয়ে করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না, এটা আমি বলি। কিন্তু আমার মা বলে, আমাদের তো কিছু করার নাই বাবা, তোর দাদি যেটা সিদ্ধান্ত নিয়েছে ওইটার উপরে কেউ কথা বলবে না, না তোর বাবা বলবে না আমি বলবো, এখন তোর দাদি যেটা সিদ্ধান্ত নিয়েছে এটাই তোকে মানতে হবে। আমি তখন বলি, মা শোনো, তোমাকে আমি স্পষ্ট করে একটা কথা বলি, বাবা হয়তো দাদির মুখের উপর কথা বলতে পারে না, কিন্তু আমি দাদিকে ছাড়বো না, আমি দাদির মুখের উপরে কথা বলবো। আমার মা আমাকে বলে দাদির মুখের উপরে কথা বলা লাগবে না, দাদির পিছনে কথা বলার পরে যে পরিমাণ ভিটামিন পড়ছে শরীরে, আর দাদির মুখের উপর কথা বললে গলার মধ্যে পাড়া দিয়ে একদম জানটা নিয়ে যাবো তোমার বাবা। এই কথাগুলো বলার পরে আমি সত্যি বাবাকে অনেক ভয় পাই। তখন আমি চিন্তা করি যে আমি কোথায় যাবা। তখন আর আমি পড়াশোনা করি না, খুব একটা পড়াশোনা করি না, স্কুলে যাই না, সারাদিন মনমরা হয়ে বসে থাকি, কারোর সাথে কথা বলি না। মনের ভিতর বারবার এই জিনিসটা জাগতে থাকে যে কেন আমার জীবনটা এমন হলো, কেন আমার জীবনে এত কষ্ট। আমি তো কখনো কারো মনে কষ্ট দিই নাই, আমি তো কখনো কাউকে দুঃখ দিই নাই। আমি তো খুব সুন্দর করে রাস্তাঘাটে চলাফেরা করতাম, সবার সাথে অনেক ভালো ব্যবহার করতাম, এবং আমি যথারীতি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এমন একজন ইমানদার বান্দা আমি ছিলাম। তাহলে কেন আল্লাহ আমার উপরে এমনভাবে শাস্তি দিচ্ছে? কথাগুলো আমি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম আমি নিজেও জানি না। আমি এরপর দিন হচ্ছে আমার বাবাকে, আমি হচ্ছে দোকানে গিয়ে আমার বাবাকে বলি যে বাবা দাদি যেটা বলতেছে এই কথাটা কি ঠিক হচ্ছে? আমার বাবা বলে যে বেঠিকের কী আছে? আমি বললাম যে আমি মাত্র ক্লাস 9-এ পড়ি, আমি ক্লাস 10-এ পড়বো, স্কুলে মানে কলেজে যাব, বিশ্ববিদ্যালয়ে যাব, চাকরি করব, তারপর আমি বিয়ে করব, আমার কি এখনও বিয়ের বয়স হয়েছে নাকি? আমার বাবা বলে তো তোর দাদি যেটা সিদ্ধান্ত নিয়েছে, তোর দাদি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ওনার কথার বাইরে তো কোনো কথা বলা যাবে না, ওনার বাইরে কোনো কথা বলতে গেলে উনি খুব রাগ করে ফেলবে। আমি তখন বলি যে বাবা তুমি এটা কী বলতেছো? দাদি রাগ কেন করবে? তোমরা সবাই মিলে দাদিকে বুঝাও, দাদিকে বুঝাইলে তো দাদি বুঝবে। আমার বাবা বলে যে তোর দাদি যে কথা একবার মুখ থেকে বের করে এটা হাসিল হওয়া পর্যন্ত তোর দাদি ঘুমায়ও না, খায়ও না, তুই গিয়ে দেখ তোর দাদি কেমন চটপট করতেছে। আমি তখন আর আব্বার সাথে কথা না বাড়িয়ে আমার ওই পুপির বাড়িতে চলে যাই। আমি পুপির বাড়িতে গিয়ে পুপির হাতে পায়ে ধরে চিৎকার করে কান্না করে বলি, পুপি
পুপিকো আপনি আমার মায়ের মতো, আমি আপনার হাতে পায়ে ধরে বলতেছি পুপি আমি পড়াশোনা করতে চাই, আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই, আপনি আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবেন না। আমার পুপি আমাকে বলে কেন, আমি তোর জীবন কেন নষ্ট করতেছি? আমি বললাম যে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে সুমির সাথে আমাকে বিয়ে করাবে, আমি তো কোনোদিনই সুমিকে আমার বউ হিসাবে মেনে নিতে পারবো না, আমি তো সুমিকে আমার বোনের মতো দেখি, ওকে বউ হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে তো কোনোদিনই সম্ভব না। আমার এই পুপি তখন বলে বোনের নজরে দেখি সেটা ঠিক আছে, কিন্তু মামাতো বোন আর মামাতো ভাই আর ফুফাতো বোনের মাঝে বিয়ে হতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি তখন বলি হতে পারে ঠিক আছে, কিন্তু আমি মাত্র ক্লাস 9-এ একটা পড়ি, আমি ছোট্ট একটা ছেলে, আমি পড়াশোনা করব, বড় হব, এরপর আমি বিয়ে করব। কিন্তু আমার দাদি মানে আমার পুপি বলতেছে যে সমস্যা নেই, এটা জাস্ট একটা নামমাত্র বিয়ে হবে, তুই পড়াশোনা করবি তোর মতো করে। পুপি আমাদের মানে সুমি আমাদের ঘরেই থাকবে, সুমি তোর ঘরে যাবে না। আমি কোনোভাবেই কাউকে বুঝাইতে পারি না। এক পক্ষ থেকে শুধু মা কান্নাকাটি করে, আর কেউ কোনো কিছু বলে না। শুধু আমার জন্য আমার মাটাই চিন্তা করে, আর কেউ কোনো চিন্তা করে না। বাবা যথারীতি রাতের বেলা ওই দাদির সাথেই থাকে, রাত 12টা-1টা বাজে ছোটো মানে দাদির ঘর থেকে আসে। আমার মা আমাকে দুঃখ করে বলে, মায়ের এই কথাটা আমার স্পষ্ট মনে আছে। মা আমাকে বলে বিয়ে হবার পরে তোর বাবার সাথে মনে হয় না যে আমি সপ্তাহে 2টা রাত ঘুমাইতে পারছি। আমি বলি কেন? আমার মা বলে যে বিয়ে হবার পরে নাকি আমার বাবা নাকি সবসময় আমার দাদির সাথেই ঘুমাইতো, মানে দাদির সাথেই ঘুমাইতো, রাতের বেলায় 2টা-3টা বাজে ঘরে আসতো। মানে কোনো সময় আমার মা আমার বাবার কাছ থেকে অতটুকু ভালোবাসা পায় নাই। আমার মা খুব দুঃখ করে বলে ওই মহিলাটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আজ তোর জীবনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তখন বলি মা এভাবে বইল না, বয়স্ক মানুষ, তাকে অভিশাপ দিয়ে বা বরদোয়া দিয়ে কী হবে, দেখি না কী হয়, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। আমার মা বলে আল্লাহর উপরে ভরসায় আমি রাখবো, কিন্তু এটা থেকে তোরা কেউ সরাইতে পারবে না। তোর বাঁচতে হলে ওই সুমি নামের বেব্বুলা মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে। আমি তখন প্রচুর কান্না করি। আমি তখন ছাত্র হিসেবেও কিন্তু আমি অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলাম। স্কুলে আমি আমার টিচারদেরকে বলি, আমার টিচারও আমার বাবাকে বোঝায়, বাট কোনোভাবে কোনো কাজ হয় না। একটা সময় আমার কিছু বন্ধুবান্ধব থাকে, তারা আমাকে এই সিদ্ধান্ত দেয় যে তুই একটা কাজ কর, তুই থানাতে গিয়ে মামলা করে দে, যেহেতু বাল্যবিবাহ, তুই মাত্র ক্লাস 9-এ পড়িস, তার মানে তোর এখনো বিয়ের বয়সও হয়নি, আর যেহেতু বিয়ের বয়স হয় না, তুই থানাতে গিয়ে মামলা করিস যে তোকে তোর পরিবার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা যদি করিস তাহলে দেখবি যে মানে লাইক তোর বাবা একদম চুপ হয়ে যাবে। এটা আমার বন্ধুরা আমাকে মানে বলার পর আমি তখন হচ্ছে থানাতে যাওয়ার পরে আমি থানা থেকে আমার বন্ধুদেরকে নিয়ে যাই, 2টা বন্ধুকে সাথে করে নিয়ে যাই। মানে আমি যখন ওসি সাহেবকে এই ব্যাপারগুলো খুলে বলি, ওসি সাহেব মানে হাসতে থাকে, মানে এমন হাসতেছে। আমি ওনাকে বলি যে স্যার দেখেন, আমি পড়াশোনা করব, বড় হব, আমার পরিবার থেকে আমাকে এইভাবে জোর করে বিয়ে করাচ্ছে, সো এটা কি ঠিক হচ্ছে নাকি? উনি আমাকে বলে যে আমার চাকরি জীবনে এই প্রথম আমি শুনতে পেলাম যে কোনো ছেলে কমপ্লেন করতে আসলো যে তার বাবা তাকে জোর করে বিয়ে করাচ্ছে। আমি অনেক পেয়েছিলাম যে মেয়েদের ক্লাইম, অনেক মেয়েরা এই ধরনের কমপ্লেন করে, বাট ছেলেরা এই ধরনের কমপ্লেন করতে আমি প্রথম শুনলাম। আমি তখন বললাম যে স্যার আপনি প্লিজ কিছু একটা করেন, আমি কী করবো ঠিক বুঝতে পারতেছি না, আমার পরিবার যদি আমাকে বিয়ে করে দেয় আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, ওরকম করে বলে। তখন স্যার আমাকে বলে যে তোমার বাড়ির ঠিকানা লিখে দাও, আমি এটা ব্যবস্থা করবো। আমি ঠিকানা লিখে যাই। এরপরে কী হয় জানি না, 2টা দিন পরে একদিন রাতে হঠাৎ করে আমার বাবা আমার ঘরে ঢুকে কোনো কথা নাই বার্তা নাই, আমার বাবা আমাকে আবারও মারতে থাকে। মানে তখন আবার পায়ের জুতাগুলো আমাকে এমন পিটায়, আব্বার পিটানোর সাথে সাথে মানে গ্রামের আশেপাশের সমস্ত বাড়ির মানুষ চলে আসে। মানে সবাই আমার আব্বাকে ধরে, কিন্তু আমার আব্বাকে কেউ ধরে রাখতে পারে না। মানে আব্বা আমাকে মেরেই ফেলবে, আব্বা এমনভাবে আমার উপর তেড়ে আসে। তখন আমার মা প্রতিবাদ করলে এই জীবনে প্রথম আমি দেখেছিলাম যে আমার বাবা আমার সামনে আমার মাকে মারতে, আমার মাকে প্রচণ্ড রকম মারে। তখন আমার দাদি চিৎকার করে বলে যে প্রয়োজনে আমি এই ঘর থেকে আমি আমার যত জায়গা সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমি সুমির মায়ের নামে লিখে দিব, বা সুমি যাকে বিয়ে করবে আমি সুমির জামাইয়ের নামে লিখে দিব। আমি এই সম্পত্তির 1 টাকা না করো, আমি তোমাকে, আমার মাকে বলে, তোমাকে আর তোমার ছেলেকে, তোমার জামাইকে কাউকে দিব না, যদি আমার কথার বাইরে তোমরা 1 পা যাও। সুমিকে যে বিয়ে করবে আমার ঘর ভিটাটা আমি তার নামে লিখে দেব। আমার বাবা তখন রাতের বেলা এইসব পাগলামি করে আমার মাকে জড়ায় ধরে খুবই কান্না করে আমার বাবা বলে যে আমি বিয়ের পর থেকেই কখনো তোমার গায়ে হাত তুলিনি, প্রথম তোমার গায়ে হাত তুলেছিলাম। কারণ আমার বাবা মায়ের রুমটা পাশাপাশি ছিল, বাবা মা যখন কথা বলতো আমি পাশের রুম থেকে তাদের কথাগুলো শুনতে পাইতাম। আমার বাবা বলে যে প্রথম তোমার গায়ে হাত তুলেছি, কিন্তু কী করবো বলো, কারণ আমাদের জায়গা, আমার মা কিন্তু অলরেডি মানে সিদ্ধান্ত নিয়েই নিছে যে আমাদের জায়গা সম্পত্তিগুলো সব কিছু আমার ছোটো বোনের নামে দিয়ে দিবে। এখন আমি কী করবো বলো? আমার বাবা খুব বিপাকে পড়েছে, কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না। তো সেদিন রাতের বেলায় আমি প্রচণ্ড রকম কান্না করি আর আল্লাহকে বলি, হে আল্লাহ, তুমি তো রাব্বুল আলামিন, তুমি তো দয়াময় প্রভু, তুমি একটা বুদ্ধি বের করে দাও, তুমি একটা উপায় বুদ্ধি করে দাও, আমি কীভাবে এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। ঠিক ওই মুহূর্তে হচ্ছে আমার একটা মোবাইল ফোন ছিল, আমার একটা বাটন টাইপের মোবাইল ফোন ছিল, খুবই ছোট। আমার ওই মোবাইল ফোনটা টিং 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 করে বেজে ওঠে।
মোবাইল ফোনটা যখন বেজে ওঠে আমি তখন কলটা রিসিভ করি। আমার একটা বান্ধবী আমাকে কল দেয়। বান্ধবী বলতে আমরা একই স্কুলে পড়াশোনা করি। ও আমার ক্লাসমেট, যার নাম হচ্ছে মুক্তা। মুক্তা আমাকে কল দেয়। রাত তখন আনুমানিক প্রায় 2:30 থেকে 3টার মতো বাজে। আমাকে কল দেয়। কল দিয়ে মানে খুবই কান্নাকাটি করে, মানে প্রচণ্ড রকম কান্নাকাটি করে। আমি তখন বলি যে, কী ব্যাপার মুক্তা, কাঁদতেছো কেন, কী হয়েছে আমাকে বলো। পরে বলতেছে, আমি একটা বিপদে পড়ছি, আমাকে একটু হেল্প করবি, আমাকে এটা বলে। আমি তখন বলি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হেল্প করবো, কী হয়েছে আমার কাছে বলো। বলতেছে, আমি একটু মানে আমাদের এখানে একটা জংশন এলাকা আছে, মানে ওইখানে ওই দিক দিয়ে রেল যায় আর কি, মানে ওটা কোনো রেলের স্টেশন না, বাট ওই জায়গাটা একটু জংশন, আমরাকে জংশন পাড়া বলি। ওইখানে আবার মাঝে মাঝে রাতের বেলায় কোনো মানুষ যায় না, মানে জায়গাটা একটু হন্টেড টাইপের, মানে দিনের বেলায় যেন গা এরকম সমসম করে, বাট রাতের বেলায় ও বলে যে আমি ওখানে আছি। আমি তখন বললাম যে ওখানে, মানে ও বলে হ্যাঁ আমি ওখানে আছি, আমাকে একটু হেল্প করবি, তুই কিন্তু ওখানে আসবি, আমাকে এটা বলে। তো তখন আমার আসলে একটু ভয়ও লাগে যে এত রাতের বেলায় হঠাৎ করে ও কি না, বা ওর কণ্ঠের মাঝে কেমন যেন আমি একটু নাকে বাজানো বাজানো শব্দ পাচ্ছি, মানে আমার কাছে এরকম ভূত পেতনি টাইপেরও মনে হতে পারে। আমি তখন তাকে বলি যে, দেখ আমি রাতের বেলায় ঘর থেকে বেরোতে পারবো না, আর আমার আব্বা আম্মা খুব প্রবলেম করতেছে, আমার পরিবারে অনেক বেশি প্রবলেম, আমার এখন ঘর থেকে বেরোয়া কোনোভাবেই সম্ভব না। ও আমাকে বলে যে, দেখ মহিন, আমি তোর কাছে জীবনে কিছু চাই না, আমরা খুব ভালো একটা ফ্রেন্ড, আজ আমার জীবন মরণের ফয়সালা, তুই যদি আমাকে না বাঁচাস তাহলে আমি আর বাঁচতে পারবো না, প্লিজ তুই আমাকে বাঁচা। আমি তখন বলি, কীভাবে বাঁচাতে পারি তুই আমাকে বল না। আমাকে বলে যে, তুই খালি জংশনে আয়, আসলেই তুই বুঝতে পারবি যে তুই আমাকে কীভাবে বাঁচাতে পারবে। আমি তখন তাকে বলি যে, দেখ বন্ধু, আমি জংশনে যেতে পারবো না, কারণ আমার এই মুহূর্তে জংশনে যাওয়া সম্ভব না, তুই যদি পারো জংশন থেকে বেরিয়ে আয়, জংশন থেকে বেরিয়ে আসলে আমি তোর সাথে কথা বলবো। আমাকে বলে যে, দেখ এখন বাজতেছে 3টা, 3:30 বাজে একটা ট্রেন আসবে, আর 3:30 বাজে ট্রেনের নিচে পড়ে আমি মারা যাব, যদি আমাকে বাঁচাতে চাস তাহলে তুই আয়। ওই কথাটা শোনার পর তখন আমি চিন্তা করি, হায় রে আল্লাহ, ও আমার এত ভালো একটা ফ্রেন্ড, ও মরে যাবে। তখন আমার কাছে কিছুটা সত্য মনে হয়, কারণ তার কণ্ঠটা আমি তখন স্পষ্ট বুঝতে পারি। কাউকে কোনো কিছু না বলে 2 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল, 2 ব্যাটারির টর্চ লাইট, ওই 2 ব্যাটারির টর্চ লাইটে দিয়ে মৃদু মৃদু আলোতে আমি মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি যখন ওই জংশন পাড়াতে গেলাম, আমি সরাসরি জংশনের ভিতরে ঢুকে নাই, বাইরে থেকে আমি একটা ঝোপঝাড়ে বসে বসে অনুভব করতেছিলাম যে সামনে আসলে ও আছে কিনা। আমি খুব ভালো করে ওখানে খেয়াল করে দেখেছি, হ্যাঁ একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি আরেকটু সামনে গিয়ে, একটু চাঁদের আলো ছিল, চাঁদের আলোটা যখন ওর মুখে পড়ে আমি তখন স্পষ্ট দেখতে পাই যেটা আমার বান্ধবী মুক্তা। আমি তখন কোনো কথা না বাড়িয়ে আমি তখন সরাসরি মুক্তার সামনে গিয়ে দাঁড়ানোর পরে মুক্তা কোনো কথা না বলে আমাকে জড়ায় ধরে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে, মানে কান্না করতে করতে আমার পায়ে ধরে ফেলে। আমি তখন বলি, কী রে, কী ব্যাপার, কান্না কেন করতেছিস, তুই এত রাতে এখানে কেন আসছিস, কী হয়েছে আমার কাছে বল। আমাকে বলে যে, বলার মতো কোনো ভাষা নাই, আমি শুধু তোকে একটা কথাই বলতে আসছি, তুই আমার আব্বা আম্মাকে যদি পারিস, ও কিন্তু আবার এক বাপের এক মেয়ে ছিল, ওর কোনো ভাই বোন ছিল না। তো আমাকে বলে যে, তোর তো কোনো ভাই বোন নাই, আমারও কোনো ভাই বোন নাই, যদি পারিস আমার আব্বা আম্মাকে সারা জীবন একটু দেখাশোনা করে রাখিস, আমার বাপ মাকে একটু দেখিস, আমার বাবা মা খুব অসহায় হয়ে গেল রে, ওরকম করে বলে। তো আমি তখন বলি যে, তার সাথে কথা বলতে বলতে ট্রেন আসার কিন্তু 20 মিনিট আর বাকি আছে ওরকম। তো আমি তখন বললাম যে, কী হয়েছে তোর, মানে তুই আমার কাছে খুলে বল। তখনও আমাকে বলে যে, আমি কোনো কিছু বলতে পারবো না, আমি শুধু মরতে পারবো, আমি এখন শুধু আমার মরার জন্য আমি তোকে এখানে ডেকে নিয়ে আসছি। আমি বললাম যে, আমাকে মরার জন্য ডেকে নিয়ে আসলে, মানে তুই আমাকে বিস্তারিত ব্যাপারগুলো খুলে বলো। আমাকে বল, আমি কিছুই বলতে পারবো না, এটা বলে আমাকে ধাক্কা দিয়ে ও তখন রেলপথের, মানে রেলের গাড়ির ওদিকে দৌড়াইতে থাকে। আমি তখন কিছুই বুঝতে পারি না, আমিও পাগলের মতো তার পিছনে দৌড়াইতে থাকি। দৌড়াইতে অনেক দূর যাওয়ার পর আমি তাকে ধরার পর আমি জিজ্ঞেস করি যে, মুক্তা কী হয়েছে, মানে তুই আমার কাছে বলবি তো। ও তখন বলে যে, আমার মরে যাবো, আমার মরা ছাড়া কোনো মানে উপায় নেই। তো আমি তখন বলতেছি, তুই আমার কাছে একটাবার খালি খুলে বল, কী হয়েছে, দেখ না আমি তোর উপকার করতে পারি কিনা। ও তখন আমাকে বলে যে, একটা অমানুষ আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আমার মরা ছাড়া আর কোনো গতি নেই। আমি তাকে বললাম যে, একটা অমানুষ মানে কী হয়েছে। পরেও আমাকে বলে যে, রং নাম্বারে নাকি একটা ছেলের সাথে তার প্রেম হয়েছিল, তো সেই ছেলেটার সাথে তার নাকি প্রায় 2 বছর ধরে সম্পর্ক। এটা কিন্তু আমি কোনো কিছু জানি না, একসাথে আমরা স্কুলে পড়াশোনা করি, কিন্তু মুক্তা কিন্তু দেখতে অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। স্কুলে অনেক ছেলেই মুক্তাকে প্রপোজ করতো, মুক্তা কারোর সাথে প্রেম ভালোবাসা করতো না। তো এই জন্য আমি ভাবতাম যে, মুক্তা হয়তো অনেক অনেস্ট, অনেক সৎ, বা মুক্তা এই প্রেম ভালোবাসাগুলোকে পছন্দ করে না, এটা মনে করতাম। কিন্তু না, সেদিন আমি মুক্তার মুখের কথাগুলো শোনার পর আমি যেন আসমান থেকে পড়লাম। ও আমাকে বলে যে, রং নাম্বারে একটা ছেলের সাথে নাকি 2 বছর ধরে তার সম্পর্ক হয়। ছেলেটার বাড়ি ছিল নাকি কুমিল্লাতে, ছেলের বাড়ি। 2 বছর ধরে ছেলের সাথে সে সম্পর্ক করে। ছেলেটা বেশ কয়েকবার সিলেটে আসে এবং তার সাথে বিভিন্ন হোটেলে রাত কাটায়, এবং তাদের মাঝে অনেক রকমের সম্পর্ক হয়, তারা দুজনকে খুব ভালোবাসে। তো একটা পর্যায়ে সে বলতেছে যে, ছেলেটা নাকি বিদেশে চলে যাবে, তো বিদেশে তার পরিবার তাকে পাঠিয়ে দিবে। এখন ছেলেটা বলতেছে, আমি যদি বিদেশে চলে যাই তাহলে তো আমি তোমাকে আর পাবো না, আমি বিদেশে যাব না। ছেলেটার আবার 2টা ভাই নাকি সৌদি আরবে থাকে, তো বলতেছে যে, আমি তোমার সাথে পালায়া যাবো, তোমাকে বিয়ে করে তোমাকে নিয়ে পালায়া যাবো, এটা বলে। তো এটা বলার পরে তো মেয়েটা তখন রাজি হয়ে যাওয়ার পরে
পরে ছেলেটা গভীর রাতে মেয়েটার সাথে দেখা করার জন্য আসে। যখন দেখা করার জন্য আসে তখন মেয়েটা ঘর থেকে ওর ওর বাবা কিন্তু আবার অনেক বড়লোক ছিল। ওর বাবা আগে কুয়েতে থাকতো, ওদের অনেক টাকা পয়সা। তো ওনাকে ওর ঘর থেকে যত গয়নাগাটি টাকা পয়সা সব কিছু নিয়ে রাত প্রায় 12:30টার দিকে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যায় ছেলেটার সাথে জংশনে পর্যন্ত আসে। আসার পরে ছেলেটা নাকি তাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি মানে ভিতরের দিকে নিয়ে যায়। ওখানে কি মানে লাইক জংশনের ওদিকে হচ্ছে মেইন রোড, মেইন রোডের পাশে হচ্ছে একটা সিএনজি স্ট্যান্ড আছে। ওই সিএনজি স্ট্যান্ডের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি সিএনজিটা ডেকে নিয়ে আসি। সামনে আমি একটা সিএনজি নিয়ে আসছি কুমিল্লা থেকে, আমি ওই সিএনজিটাকে ডাক দিব, ওই সিএনজিটা এসে আমাদেরকে নিয়ে যাবে, এটা বলে। তো ওনাকে বলতেছিল যে তুমি এখানেই তো অনেক সিএনজি আছে, এখান থেকে একটা সিএনজি নাও। তখন কিন্তু নাইটের অনেক সিএনজি এখান থেকে চলতো। তো ছেলেটা নাকি বলতেছিল যে না আমি ওই সিএনজিটা নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। তো ওর হাতে কিন্তু একটা হাত ব্যাগ ছিল, যেখানে ও ঘরের গয়নাগাটি তারপর টাকা পয়সা যা কিছু ছিল ওই ব্যাগের মধ্যেই ছিল। তো ছেলেটা নাকি বলতেছে যে ব্যাগটা তুমি আমার কাছে দাও, কারণ ব্যাগ যদি এখানে নিয়ে দাঁড়াই থাকো তাহলে মানুষ দেখে হয়তো তোমাকে সন্দেহ করে ফেলতে পারে, যে হয় ভাববে যে তুমি এত রাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আসো। মানে আবার এটার মধ্যে তার কাপড় চোপড়ও ছিল। তো বলে যে যদি মানুষ দেখে তাহলে ভাববে যে তুমি কোথাও মানে পালাইতে আসছো। এটা বলে মানুষ হয়তো তোমাকে ধরে তোমার পরিবারকে ফোন করতে পারে। তুমি একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমার কাছে ব্যাগটা দিয়ে দাও, আমি হচ্ছে ব্যাগটা নিয়ে সামনে আমি সিএনজি সহ নিয়ে আসতেছে। তো ওই যেহেতু একটা ছেলের হাত ধরে পালায় চলেই আসছে, এই ছেলেটার কথা তো সে 100% রাখবে। ছেলেটা যেমন করে তাকে বলে ও তেমন করেই শোনে। শোনার পরে ছেলেটার হাতে ব্যাগটা তুলে দেয়। ব্যাগটা তুলে দেওয়ার পরে ছেলেটা নাকি যায় আর আসে না, প্রায় আধা ঘন্টার মতো ওখানে দাঁড়ায় থাকে। একটা পর্যায়ে ও মোবাইল ফোন দিয়ে ছেলেটার নাম্বারে কল দেয়, নাম্বারটা বন্ধ পায়। যতবার নাম্বারে কল দেয় নাম্বারটা ততবারই বন্ধ। এরপরে সিএনজি স্ট্যান্ডের বিভিন্ন যেহেতু গভীর রাত, অনেক সিএনজি ড্রাইভারের মেয়েটাকে জিজ্ঞেস করতেছে কোথায় যাবা, বা ও তখন মুখ দিয়ে ঢেকে থাকে, কারণ ওরে দেখলে কিন্তু চিনে যাবে ও কিন্তু এই এলাকারই মেয়ে, যার জন্য ওড়না দিয়ে হচ্ছে মুখটা ঢেকে থাকে। তখন সবাই নাকি খারাপ মন্তব্য করতে থাকে যে বাজে মেয়ে, বাজে কাজ করার জন্য আসছে, ওগুলো বলে। তো বলার পরে ও একটা সময় বাধ্য হয়ে ওইখান থেকে এখানে চলে আসে। আর আসার সময় নাকি ও অনেকবার ছেলেটার জন্য ওয়েট করে, আর বারবার ছেলেটার নাম্বারে কল দেয়, তার নাম্বারটা বন্ধ। আমি তখন আমার মোবাইল ফোনটা বের করে ছেলে নাম্বারে কল দেয়, নাম্বারটা বন্ধ। আর ওর এই কথাগুলো বলতে বলতে তখন হঠাৎ করে মানে ট্রেনের বাঁশি বেজে উঠলো। আমাকে বলে যে ঠিক আছে আমি যাই তাহলে, তুই ভালো থাকিস, সেটা বলে আবারও দৌড় দেয়। মানে আমি কী করবো ঠিক বুঝতে পারিনি। এই গভীরেতে আমিও তাকে ধরে আমি বলেছি মুক্তা দেখ, আমি তোর কাছে রিকোয়েস্ট করতেছি, তুই যেটা বলবি আমি তোর সব কথা শুনবো, তুই পাগলামি করিস না, তুই মরে যাইস না। এই কথাটা বলার পর আমাকে বলে আমি যা বলি তাই শুনবি। আমি বলি তুমি যেটা বলবো আমি সেটাই শুনবো, একদম তুমি করে বলি। তখন সে আমাকে বলে তাহলে কি তুই আমার সাথে পালায় যাবি, আমাকে নিয়ে যাবে কোথাও, আমি আমার পরিবারের কাছে যেতে পারবো না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে বলো আমি তোমাকে সেখানে নিয়ে যাবো, তাও প্লিজ তুমি মরে যেও না, এটা বলি। তো বলার পরে তখন এই কথা বলতে বলতে একটা সময় ট্রেনটা চলে যায়। ট্রেনটা চলে যাওয়ার পর আমাকে বলে তাহলে তুই আমার সাথে চল। আমি বললাম যে কোথায় যাবো? ও বলে যে তুই চল, আমরা কোথাও চলে যাবো। আমি বললাম যে আমার হাতে একটা টাকাও নেই, তোর কাছেও কোনো টাকা পয়সা নেই, আমরা যাবো কীভাবে? ও বলে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, তুই চল, আমাকে এটা বলে। তো আমি তখন বলেছি দেখ এটা কেমন কথা বলতেছিস, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, মানিটা কি? ও আমাকে বলে যে তুই চল না, আমি টাকার ব্যবস্থা করব। এটা বলার পর তখন আমি ওর সাথে আসার পর ওইখানে সিএনজি স্ট্যান্ডের মধ্যে সিএনজি ফুল নাইট থাকে, কারণ নাইট কোর্সের গাড়িগুলো আসে, তখন এই সিএনজিগুলো মানুষদেরকে পৌঁছায় দেয়। পরে একটা সিএনজি আমরা রিজার্ভ করে আবার সিএনজি ড্রাইভারটা কিন্তু আমার পরিচিত, উনি কিন্তু আমাকে চিনে। ওনাকে ডাকদুনি জিজ্ঞেস করে মেয়েটাকে, আমি ওনাকে ভুংভাঙে একটা বুঝিয়ে দিয়ে ওই সিএনজি করে আমি তখন মুক্তাকে নিয়ে হচ্ছে মূল বাস স্ট্যান্ডে আসি, আমাদের সিলেটের বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে আসার পরে তখন প্রায় ফজরের আজান দিয়ে ফেলছে ওরকম। তো ফজর আজান দিয়ে ফেলার পর আমি তাকে বলতেছি যে এখন কী করবি? আমাকে বলে যে আমরা কোথাও চলে যাই। আমি বলি কোথায় যাবো? বলে ঢাকায় যাবো। আমি ঢাকায় যেতে পারবো, আমি ঢাকাকে আমি খুব অপছন্দ করি, চল আমরা রেল স্টেশনে যাই, রেল স্টেশনে গিয়ে কিছু একটা করি। এরপর আমরা রেল স্টেশনে যাই। যখন রেল স্টেশনে যাই তখন আমরা শুনতে পারি যে 6টা বাজে নাকি মানে মহানগর এক্সপ্রেস আছে, যেটা হচ্ছে চট্টগ্রামে যাবে। তো ওইটা আমি জানতে পারি। ওই যেখানে জানার পর আমি তখন ওখানে দাঁড়াই। আমি বলি যে তাহলে চল আমরা চট্টগ্রামে যাই, চট্টগ্রামে গিয়ে একটা কিছু করা যাবে। তো আমি তখন তারে বলতেছি যে তো যাবো, যে আমরা খাবো কি, আমার তো অনেক খিদা লাগছে, আমার কাছে তো কোনো টাকা নেই, তোর কাছেও টাকা নেই। আমাকে বলতেছে আমার গলার মধ্যে একটা স্বর্ণের চেন আছে, দেখছস? আমি বললাম যে হ্যাঁ আছে। তো ও বলে এটা বিক্রি করে আমরা কোনোভাবে চলতে পারবো। আমি তখন তারে বলি তো এটা বিক্রি করবি, এখনও তো দোকানেই খোলা নেই, দোকানপাট সব কিছু বন্ধ। ও আমাকে বলে তুই আমার সাথে চট্টগ্রামে চল, অ্যান্ড চট্টগ্রামে যাওয়ার পর আমরা এটা বিক্রি করবো। এরপরে বিনা টিকিটে ও আর আমি ট্রেনে উঠে যাই। তো তখন ঈদও ছিল না, কোনো অনুষ্ঠানও ছিল না, যার জন্য ট্রেনের ভুগিগুলো খালিই ছিল একরকম। তো ও আর আমি কী করি, একটা দুইটা সিট পাই পাশাপাশি, ওটার মধ্যে বসার পরে টিটি আসে টিকিট চেক করার জন্য। ওর কাছেও টাকা নেই, আমার কাছেও টাকা নাই। ও আমাকে এমনভাবে ধরে, মানে টিটি দেখে বুঝে ফেলেছে মানে কঠিন প্রেমে দুজনে মুগ্ধ হয়ে আছে, মানে কঠিন প্রেম। বুঝতেই পারে যে আবার ও আমার পায়ে কিন্তু মানে স্যান্ডেল পরে আছে, ও দেখে বুঝেই যাচ্ছে যে ঘর থেকে পালায় আসছে এরকম। টিটি আমাদেরকে দেখে অনেক মায়া লাগার পরে টিটি আর কোনো কথা বলে না, কোনো কথা না বলে টিটি তখন একেবারে ওখান থেকে চলে যায়।
এরপর থেকে যেতে যেতে ট্রেন ঢক করে যেতে যেতে একটা পর্যায়ে কুমিল্লা গিয়ে পৌঁছায়। যখন কুমিল্লা গিয়ে পৌঁছায় আমি তাকে বলি যে একটা কাজ কর, আমরা কুমিল্লায় নাইমা তোর সেন্টটা বিক্রি করি, এরপরে না হয় আমরা আবারও মানে চলে যাবো। ওরও আমাকে বলে যে না না আমি আর এই ট্রেন থেকে নামবো না। আমি বললাম যে কেন নামবি না? ও বলে যে আমি নামবো না, আমি ট্রেন থেকে নামবো না, আমি চট্টগ্রামের আগে কোথাও নামবো না। পরে আমি অনেক রিকোয়েস্ট করে বাট নামবে না। এরপরে আবারও হচ্ছে ট্রেন চলে যায়, দেন আমরা হচ্ছে চট্টগ্রামে পৌঁছে যাই। তো ওর কাছেও মোবাইল আছে, আমার কাছেও মোবাইল আছে, কিন্তু মোবাইলে প্রচুর পরিমাণে কল আসতেছে। ওর মোবাইলেও কল আসতেছে, আমার মোবাইলেও কল আসতেছে, বাট আমরা কোনো কলটা রিসিভ করতেছি না। চট্টগ্রামে যাওয়ার পর তখন আমরা নামার পর ওখানে হচ্ছে একটা জুয়েলার্সের দোকানে যাই। প্রথমে যাই ওর সেন্টটা বিক্রি করি। আর সেন্টটা কিন্তু অনেক মোটা ছিল, ওর বাবা বিদেশ থেকে এনেছিল, যার জন্য প্রায় 45,000 টাকার মতো আমি সেন্টে বিক্রি করি। 45,000 টাকা বিক্রি করে হ্যান্ড ক্যাশ টাকাগুলো নিয়ে যাওয়ার পর ও তখন বলে যে আমার মোবাইলটা বিক্রি করে। তো ওর মোবাইলটা একটু ভালো ছিল, মোটামুটি খারাপ ছিল না। তো ওর মোবাইলটা 12,000 টাকা বিক্রি করি। ওর মোবাইলটা বিক্রি করার পরে যে টাকাগুলো হয় মোটামুটি 50,000 টাকার উপরে প্রায় হয়ে যায়। তো এরপর আমরা এই টাকাগুলো নিয়ে হচ্ছে মানে হাঁটতে থাকি। আসলে কী করবো অত কিছুই বুঝি না। দুজনেই ক্লাসমেট, দুজনেই একই ক্লাসে পড়াশোনা করি, মানে দুজনেই একই বয়সী মানুষ। তো অনেকেই হচ্ছে অনেকভাবে আমাদের মুখের দিকে তাকায়, এভাবে ওভাবে অনেকভাবে তাকায়, অনেক রকম কথাবার্তা বলে, অনেকে অনেক রকম সন্দেহ করে। তো কী করবো ঠিক বুঝতে পারতেছি না, মানে আমি তাকে কী বলবো, আমি নিজে কী করব, মানে মাথায় কোনো কিছুই আসতেছে না। ওরকম অজানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করি। হাঁটতে অনেক দূর যাওয়ার পর একটা হোটেলে পাই, হোটেলে খাওয়া দাওয়া করার পর হোটেলের একটা বাবুর্চি, মানে তার দেখে আমার খুব ভালো লাগে। আর জিজ্ঞেস করলাম মানে বাড়ি কই? ওই লোকটা বলে যে বাড়ি নাকি চিটংয়ে। বললাম যে ভাই কিছু মনে করেন না, আমরা একটু বিপদে পড়ছে, একটু হেল্প করেন। উনি বলে কি? বললাম যে ভাই আমাদের এটা ভাড়া লাগবে, ওটা বাসা ভাড়া দরকার। উনি যখন আমাকে বলে যে আপনারা কী হন, আমি তখন বলি যে আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ এটা বলি। তো বলে যে হাজব্যান্ড ওয়াইফ হলে আপনাদের বাসা ভাড়া আপনারা এখানে কোথায় আসছেন ওরকম করে বলে। তো ছেলেটা এমনভাবে প্রশ্নগুলো করে আমার তখন ভয় লেগে যায়, মানে ভয় লেগে যায়। আমি তখন ছেলেটার সাথে আর কোনো কথা বলবো, আচ্ছা ঠিক আছে ভাই বাসা লাগবে না আপনি যান। তো ছেলেটা তখন চলে যায়, মানে ওয়েটার ছিল আর কি, মেসিয়ার টাইপের যেটাকে বলে। তো এরপর আমরা খাওয়া দাওয়া করার পর ওই ছেলেটা আমার যখন বেরিয়ে যায়, মানে হোটেল থেকে বিল টিল দিয়ে বেরিয়ে যায়, ছেলেটা পিছন থেকে আসে আমাকে বলে যে ভাই একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। যখন করায় তখন দাঁড়ানোর পর আমাকে বলতেছে ভাই কিছু মনে করেন না, আপনি একটা কথা জিজ্ঞেস করবো, আপনি রাগ হইন না। আমরা বলে আমি বললাম যে না রাগ হবো না। পরে বলতেছে আপনারা যেভাবে হাঁটাহাঁটি করতেছেন, এভাবে একজন আরেকজনের ধৈর্য, এভাবে ক্লান্ত শরীর নিয়ে, চট্টগ্রামের শহরটা কিন্তু খুবই খারাপ। এই শহরের মানুষগুলো যদি আপনাদেরকে বুঝতে পারে যে আপনারা মক্কেল, তাহলে কিন্তু ভাই একদম ফিটিং কেসে ধরাই দিয়া পুরো পঙ্গু বানাই দিব। আর মেয়েটা অনেক সুন্দর, এরকম ঘোরাফেরা করেন না। তো ওর কথাবার্তা শুনে আমার তখন একটু ভালো লাগে। আমি বলি ভাই আপনি যেহেতু অতটুকুই বুঝছেন, আমি আপনাকে আরেকটা কথা বলি, আমরা খুবই বিপদে পড়ছি, আমাদেরকে একটু হেল্প করেন। বলে যে কী হেল্প? আমি বললাম যে এরকম আমরা ঘর থেকে পালায় আসছি, আমরা দুজনকে খুব ভালোবাসি, পরিবার মেনে নিচ্ছে না, তাই পালায় আসছে। মানে ওনাকে এটা বলার পর বলে ওরে ভাই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি আপনাদের জন্য একটা ঘর ভাড়া ব্যবস্থা করি। তখন আমাকে উনি ওনার সাথে নিয়ে যায়। আমরা যদি আমার মানে মুক্তা যদিও যেতে চায় না, মুক্তা খুব সন্দেহ করে। মুক্তা বলে যে না আমি যাবো না। তো আমি জোর করে নিয়ে যায় যে কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে, তাই না? ওখানে বাঁচতে হলে একটু পর আবার সন্দেহ হয়ে যাবে, এরপরে কোথায় গিয়ে থাকবো। তো আমাকে বলি যে আমাদের কাউরে না কাউরে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাস করা ছাড়া তো উপায় না। চলো। এরপরে ওর কথা মতো আমরা তখন কী করি, আমাদেরকে একটা বাড়িতে নিয়ে যায়, একটা মহল্লায় নিয়ে যায়। আমরা ওই মহল্লাতে যাই, মহল্লাতে যে বস্তি টাইপের ছিল ওখানে নিয়ে যায়। একটা ঘর ভাড়া করি আমরা হচ্ছে মাত্র 800 টাকাতে। 800 টাকাতে একটা ঘর ভাড়া করি। ঘর ভাড়া করাবো তো ও আর আমি এখানে উঠি। তো ভাইটা কিন্তু অনেক ভালো ছিল। ভাইটা বলে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, ওরকম করে পরিচয় আমাকে ঘরে উঠে দেয়। তো ঘরে যখন উঠে দেয় আলহামদুলিল্লাহ আমি ঘরে উঠি। ঘরে ওঠার পরে চট্টগ্রামের বাসায় বলে জমিদার বাড়িওয়ালা, আর ঢাকায় বলে যে বাড়িওয়ালা, যিনি বাড়ির অনার। তো ওই অনারের নাম, অনারটাও খুব ইয়াং বয়সে মানুষ ছিল। উনি আমাকে বলে যে মানে দেখে বলে যে ভাই পালায় আসছেন তাই না, ওরকম করে বলে। তো আমি তখন আর কিছু বলি না। পরে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমার এই ঘর অনেক সেফ, আর এই এলাকাতে আমার কথার উপরে কথা বলার মতো কারো ক্ষমতা নেই, আপনারা ওখানে থাকতে পারেন। এরপর আমি ওখানে থাকি। তো এরই মাঝে পরিবার থেকে বারবার কল দিচ্ছে। কল দিতে একটা সময় মুক্তা তখন আমার মোবাইল ফোনটা নিয়ে মুক্তা দেন হচ্ছে আমার সিমটা বের করে ফেলে। সিমটা বের করে একটা মানে মশলা দিয়ে সিমটা ভেঙে ফেলে আমার চোখের সামনে। আমি তখন বলছি কী ব্যাপার, সিম কেন ভেঙে ফেললা? ও আমাকে বলে সিমটা ভেঙে ফেলছি কারণ এই সিমটা দরকার নাই। আমি বললাম যে তো সিমের ভিতরে তো তোমার বয়ফ্রেন্ডের নাম্বারটা ছিল, ওই ছেলের নাম্বারটা তো চলে গেল। আমাকে বলে যে নাম্বারটা আমার মুখস্থ আছে, আর ওই মুখস্থ নাম্বার আমার দরকার নয়, জালিমটা আমার দরকার নাই। তো তখন আমি বলি যে ঠিক আছে ভালো কথা, তো আমরা যে স্বামী স্ত্রী পরিচয় ঢুকলাম, আমরা তো বিয়ে করি নাই, বিয়ে করা দরকার না। আমাকে বলে যে ও আচ্ছা আমাকে বিয়ে করার শখ জাগছে এখন। আমি বললাম যে না আমরা একসাথে থাকবো, তো বিয়ে করবো না? আমাকে বলে কেন, তোকে বিয়ে করবো কেন, আমি এই শহরে তোকে কেন নিয়ে আসছি জানিস? আমি বলি কেন? ও আমাকে বলে আমি নিজের পায়ে দাঁড়াবো।
আমি অনেক টাকা পয়সা উপার্জন করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, এরপর একদিন আমি আমার পরিবারের কাছে ফিরে যাব। তাই আমি বললাম যে তুই 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 আমাকে কেন আনলি? ও বলে যে তুই আমার বডিগার্ড, ওটা আমাকে বলে। তাই আমি বলি ফাইন, ঠিক আছে, আমি তোর বডিগার্ড। খুবই ছোটো মানুষ, আমরা তখনও কিন্তু মাত্র ক্লাস 9-এ পড়ি, মানে দুজনেই ক্লাস 9-এ পড়ি। তো এরপরও ও আমাকে করে কি যে ঠিক আছে চল আমরা এক জায়গায় যাবো, গিয়ে দেখি কোনো কাজের টাজের ব্যবস্থা করতে পারি না। আমরা 2 দিনের মতো ঘর থেকে বেরোই না, বাইরে থেকে খাবার নিয়ে আসি, খাচ্ছি ঘুমাচ্ছি, ও ওর মতো ঘুরা, আমি আমার মতো ঘুমাই। মানে রুমটা ছিল এরকম যে 2টা রুম ছিল, মানে 2টা রুম ছিল, একটাই বাথরুম ছিল, একটা কিচেন ছিল, একটা ড্রয়িং রুম ছিল। বাট অত খারাপ না, বস্তির মধ্যে হলেও না ঘরটা মোটামুটি ভালোই আছে। উপরে টিন ছিল, নিচে পাকা ছিল, মোটামুটি দেখতে ভালোই লাগতো। যাই হোক, এরপর আমি তাকে বলতেছিলাম যে আচ্ছা মুক্তা, এখন তো সব কিছু মোটামুটি ঠিকঠাক হলো, মানে তুইও ঠিক আছিস, আমিও ঠিক আছি, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এখন পরিবারের সাথে একটু যোগাযোগ করতে পারি না। ও বলে তোর বাপ মায়ের নাম্বার মুখস্থ আছে? আমি বললাম যে না। ও বলে যে তাহলে তুই কীভাবে যোগাযোগ করবি? আমি বললাম যে আমি একটু সিলেটে যাই, আব্বা মার সাথে দেখা করে আসি। ও আমাকে বলে তোর হাতটা আমার মাথায় দিয়ে। আমি বললাম যে কেন? বলে মাথায় দিই। আমি তো আমার হাতটা ওর মাথায় দিলাম। আমি বলে যে তুই শপথ করে বল কোনোদিনও তোর বাপ মায়ের কাছে যাবি না আমার অনুমতি ছাড়া। আমি তখন বলি যে মানিটা কি, তুই আমার কেন বলতেছিস? ও বলে যে তুই বল। এরপর আমি তখন আমার হঠাৎ করে মনে হয় আমার সেই অতীতের কথাগুলো, আমি চিন্তা করি পরিবারে গেলেই তো আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, মানে বিয়ে করাবে হচ্ছে আমার ওই মানে সুমিকে, ওই মানে এই সুমিকে বিয়ে করে নিয়ে আমার বাবা মায়ের মনে, ওর দুজনের মনে অনেক কষ্ট। মানে তারা চিন্তা করতে যে আমি বাড়ি থেকে পালাই গেছি ওই সুমিকে বিয়ে করার ভয়ে। আর ওই ইয়ের ব্যাপারে মানে আমার মুক্তার ব্যাপারে কিন্তু আমার পরিবার কিছুই জানে না। মুক্তার পরিবার জানে মুক্তা অন্য কারোর সাথে পালাইছে, আমার পরিবার জানে যে আমি সুমিকে বিয়ে করবো বলে আমি বাড়ি থেকে পালাই গেছি, ওটাই জানে। এরপর আমি মুক্তার মাথায় হাত দিয়ে শপথ করলাম যে মুক্তা ঠিক আছে, আমি তোমার মাথায় হাত দিয়ে শপথ করলাম যে তোমার অনুমতি ছাড়া আমি কখনো কোথাও যাব না। এরপর আমাকে বলে যে আমরা সবার সামনে হাজব্যান্ড ওয়াইফ পরিচয় থাকবো, কিন্তু আমরা ভিতরে তুই এক রুমে থাকবি, আমি এক রুমে থাকবো, আমার মধ্যে দরজা লাগাই দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন। ও রুমে থাকতেছে, আমি আমার রুমে থাকতেছে, এভাবে প্রায় আরও 10-15 দিনের মতো কাটে। তো হাতের জমানো টাকাগুলো আস্তে আস্তে শেষ হচ্ছে। আমি তাকে বলি যে জমানো টাকাগুলো যখন শেষ হয়ে যাবে মানে তখন আমরা খাবো কি, চলবো কীভাবে, তুই তো কোনো কিছু করিস না। ও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে চল কোনো কাজের ব্যবস্থা করি। তো এরপর থেকে ওর আমি দুজনে কাজের সন্ধানে বের হই, সকালে বের হই, বিকেলে ফিরে আসি, বাট কোনোভাবে আসলে কোথাও কাজ পাওয়া যায় না। চট্টগ্রাম শহরে একটা কাজে আমরা পাই, সেটা হচ্ছে গার্মেন্টসে। তো গার্মেন্টসে ও চাকরি করবে না, আমিও চাকরি করবো না, কারণ এই গার্মেন্টসের চাকরিটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। যাই হোক, এরপরে এখানেই সেখানেই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদের কাছে যাই, বিভিন্ন মানুষের কাছে যাই, বাট কোনোভাবে আসলে কোনো রকমের চাকরির কোনো সুযোগ সুবিধা হয় না। ঘুরতে আমাদের যে এই যে হোটেলে আমাদেরকে জায়গা দিয়েছিল, আচ্ছা ওনার নামটা বলুন, ওনার নাম হচ্ছে নিজাম ভাই। তো নিজাম ভাইয়ের কাছে আমরা আবারও যাই, নিজাম ভাই ওই হোটেলেই থাকে, ওনার কাছে যাই। যাওয়ার পর বলি যে নিজাম ভাই মানে হাতের টাকা তো প্রায় শেষ হয়ে গেছে, চলতে তো হবে ভাই, মানে খাবো কি, চলবো কীভাবে? উনি আমাকে বলে যে ঠিক আছে একটা কাজ করতে পারো, আমার হোটেলে আমার সাথে লেগে যাও, এটা আমাকে বলে। তো আমি বলি যে ভাই আমি হোটেলের মানে বাবুর মানে মেসিয়ারের কাজ করবো, আমার ওয়াইফ তো মানবে না। পরে বলে তাহলে কি ক্যাশে চাকরি করবো? আমি বলি যে ভাই ক্যাশে করলে আমার জন্য ভালো হয়, আমার ওয়াইফ মানবে। তো বলে ঠিক আছে ফাইন, ঠিক আছে তাহলে ক্যাশের ব্যবস্থা করে দিই। এরপরে আমাকে ওনার মালিকের কাছে নিয়ে যায়, মালিকের সাথে কথাবার্তা বলি, মালিক আমাকে বলে অনেক কথাবার্তা জিজ্ঞেস করে, আমাকে বলে যে ঠিক আছে ক্যাশে বসো। এরপর 2 দিন পর্যন্ত উনি আমাকে ক্যাশের পাশে বসায়, কীভাবে টাকা টুকা নেই বা কীভাবে টাকা রাখি হিসাব করে, এগুলো সব কিছু আমাকে দেখায়। 2 দিন পরে আমাকে ক্যাশে বসায়। যাক, এরপরে ক্যাশে বসে ও ভালোই আছে, ও আর কোনো কিছুই করে না, মানে মুক্তা আর কোনো কিছুই করে না, বাসায় থাকতেছে। আমি ক্যাশে বসে দোকানদারি করি, আর ওর জন্য হচ্ছে বাজার সাজার নিয়ে যাই। দুনিয়ার মানুষ জানে যে আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমরা শুধু দুজন জানি যে আমরা দুজনের মাত্র ফ্রেন্ড। এভাবে সময়গুলো কাটতে কাটতে তখন মানে একটা কি জানি একটা চট্টগ্রামে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিলো, মানে অনুষ্ঠান বলতে পার্শ্ববর্তী আমরা যে বাসায় থাকতাম ওই বাসার পাশে হচ্ছে একটা হিন্দু মন্দির ছিল, ওই মন্দিরে একটা অনুষ্ঠান হচ্ছিল, একটা বিয়ের অনুষ্ঠান আর কি। তো মন্দিরে কেন জানি মানে কী কারণে বিয়ের তো আয়োজন করা হয়েছে ওই দিন মন্দিরে, আমি জানি না। তো তখন আমি মন্দিরে যাই, ও আমাকে বলেছে চল মন্দিরে যাই রাতের বেলায়। তাই বললাম ফাইন। এরপর আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে রাত 2টো পর্যন্ত আমরা বসে থাকি। আমি একটা ব্যাপার বলে রাখি, মুসলিমদের বিয়েটাকে আমি সম্মান করি, সবই ঠিক আছে, কিন্তু হিন্দুদের বিয়েটা না মানে একটু অন্যরকম ছিল। হিন্দুদের বিয়ে আমার কাছে খুব ভালো লাগে। হিন্দুরা যেরকম হচ্ছে পান পাতা মুখে দিয়ে মুখ সরাইও হচ্ছে বর কনের মুখ দেখে, আবার হচ্ছে কনে বরের মুখ দেখে মালা বদল করে, তারপরে সিঁদুর পরায়, দেন হচ্ছে মানে অগ্নিকুণ্ডের চারপাশে ঘুরে। আমার কাছে মনে হয় যে ওই বিয়েটা আমার মানে আমি মুসলিম ছেলে, এরপর আমার কাছে মনে হয় যে মুসলিম বিয়ের চেয়েও না এই বিয়েটা আরও অনেক বেশি গর্জিয়াস বা অনেক ভালো লাগে। মানে আমরা প্রায় সারা রাত পর্যন্ত এই বিয়েটা দেখি, খুবই ভালো লাগে। রাত প্রায় 3টা থেকে 3:30টার মাঝে আমরা তখন হচ্ছে বাসায় ফিরে আসি। ফিরে আসার পরে ও আমাকে বলে যে দেখ আমার না অনেক স্বপ্ন ছিল যে আমি যাকে পছন্দ করতাম, যাকে আমি ভালোবাসছিলাম, তার সাথে আমার এভাবে বিয়ে হবে। আমি বলি কেন, তুই হিন্দু নাকি, তোর এভাবে বিয়ে হইতো? আমাকে বলে না হিন্দু না, এরপরেও তোর সাথে বসে বসে কথা বলতে বলতে ফজর আজান দিয়ে ফেলে। তো দুজনেই ফজরের নামাজ পড়ে, ও পরে আমিও পড়ি। তো ফজরের নামাজ পড়ে আমি বারান্দায় যাই, মানে ড্রয়িং রুমে যাই, ও তখন ড্রয়িং রুমে আসে। মানে ও আমার বলে কি রে তুই কি আমাকে ফলো করিস? আমি বললাম ফলো করি না, আমি নামাজ পড়ছি। ও বলে আমিও নামাজ পড়ছি। আমাকে বলে আচ্ছা তুই নামাজ পড়ে কী চাইছিস আল্লাহর কাছে বলতো?
আমি তখন কিন্তু সত্যিকার অর্থে আমি মন থেকে বলি, আমি কিন্তু একটা কথাই চাইছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ মানে মুক্তা মেয়েটা এতই সুন্দর, আমি যদি তার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করতে পারি, আল্লাহ তুমি আমাকে মুক্তার সাথে একটা ভালো সম্পর্ক করাই দিও, এই কথাটা আমি কিন্তু বলছিলাম। তো ও যখন আমাকে জিজ্ঞেস করে আমি তখন বলি যে বলছিলাম একটা, আমাকে বলেন যে কী বলছিস বল। বললাম দূর এ কথা বলা যাবে না। আমাকে বলেন না না বল নাই শুনি। আমি তখন বললাম যে আমি এটাই বলছিলাম যে যেন তোর সাথে আমার সম্পর্কটা হয়। তো আমাকে বলে যে তাই সত্যি? আমি বললাম হ্যাঁ এটাই বলছিলাম। তো আমাকে বলে কেন তুই কি আমাকে পছন্দ করিস? আমি বলি দেখ পছন্দ করি কিনা জানি না, কিন্তু দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে একটা ভালো লাগা কাজ করে। আমার কাছে মনে হয়েছে আমি তোর সাথে মানে প্রেম করতে পারবো, এরকম করে বলে। আমাকে বলে কেন, আমার সাথে প্রেম করার ইচ্ছে জাগছে মনে, আমাকে প্রপোজ করবি? আমি বলি হ্যাঁ তুই যদি বলিস তাহলে প্রপোজ করতে পারবো। আমাকে বলে আমি যদি বলি তুই প্রপোজ করবি মানেটা কি? তুই আমাকে ভালোবাসিস? আমি বললাম হ্যাঁ ভালোবাসি। আমাকে বলে আমাকে বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ করবো। বলে আমার দায়িত্ব নিতে পারবি? আমি বলি হ্যাঁ পারবো। ও বলে আমার দায়িত্ব কিন্তু আমি পড়াশোনা করবো, অ্যান্ড পড়াশোনা করে একদিন অনেক বড় হবো, তুই কি আমাকে পড়াশোনা করাইতে পারবি? আমি বলি হ্যাঁ হ্যাঁ করাবো, অবশ্যই পড়াশোনা করাবো। ও বলে আচ্ছা ঠিক আছে। এরপরও ও আর আমি একসাথে হচ্ছে আমাদের এলাকাতে হচ্ছে ওইখানে আবার সাইকেল ভাড়া পাওয়া যায় সকালবেলা। এখানে একটা বড় মাঠ আছে, মাঠের ওখানে সাইকেল ভাড়া দেওয়া হয়, মানে ঘন্টাতে 20 টাকা ওরকম করে সাইকেল ভাড়া হয়। তো ও একটা সাইকেল, আমি একটা সাইকেল নিয়ে আমরা এবার ওইদিকে আবার ফরেস্টের এলাকা আছে, মানে ফরেস্টের জায়গাগুলো অনেক সুন্দর। তারপর ও আর আমি একসাথে ফরেস্টে ঘুরে বেড়াই, মানে অনেকটাক্ষণ আমরা এই সাইকেল দিয়ে ঘুরি, প্রচুর মজা মাস্তি করি। অ্যান্ড সেদিনে আমাদের দুজনের মাঝে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক হয়। আমাদের রিলেশনটা এমন একটা রিলেশন হয়ে যায় যে আমাদের মাঝে প্রেম ভালোবাসা থাকে, কিন্তু এলাকার মানুষগুলো যেন আমরা স্বামী স্ত্রী। এভাবে ও আর আমি একটা গভীর প্রেমে মগ্ন থাকি। যেতে যেতে ও তো তখন রেজিস্ট্রেশন করে ফেলছিল ওই স্কুলে, দেন ও আবারও চট্টগ্রামের একটা স্কুলে ক্লাস 9-এ ভর্তি হয়। আমি তখন ওই হোটেলে চাকরি করে যা কয়েক টাকা পাই ওই টাকা আমি ওকে দিই, কিন্তু আমি আমার বাবা মায়ের সাথে আর কোনো যোগাযোগ করি না বা এলাকার কারোর সাথে যোগাযোগ করি না। আমি হোটেলের রেস্টুরেন্টে চাকরি করি ম্যানেজারে, আর ও তখন হচ্ছে পড়াশোনা করে। এভাবে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। ও কিন্তু ওর পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করতেছে না, আমিও আমার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করতেছি না। মানে দুজনের মতো একদম সেফ একটা লাইফ লিড করতেছি, যে দুনিয়াতে আমাদের আপন বলতে ও আর আমি, আমার আপন ও আর ওর আপন আমি, আমাদের আপন বলতে আর কেউ নেই। সময়গুলো এভাবে কাটতে মানে অনেক অনেক রোমান্টিক মোমেন্টও কিন্তু আমাদের আছে। তো ওই সময়গুলো কাটতে প্রায় এরকম 8 থেকে 9 মাসের মতো কেটে যায়। বাট আমি একটা ব্যাপার তাকে সবসময় বলেছি, কী ব্যাপার মুক্তা তুই তো পাষাণ কেন? আমি শুনেছিলাম যে মেয়েদের মন নাকি নরম হয়, কিন্তু তোর মনটা কুষ্টি পাথরে ভরা। একটাবারের জন্য কি তোর আব্বা আম্মার কথা মনে হয় না? তোর ওখানে যেতে ইচ্ছা করে না? ও আমাকে বলে তোর ইচ্ছা করে না, তুই তো কখনো বলিস না। বলি তুই তো আমাকে কসম করাইছিস তোর মাথা। আমরা কিন্তু কখনো তুই বলি কখনো তুমি বলে, আমাদের কিন্তু একটা নির্ধারণ করা ছিল না যে কখনো মানে তুমি বলবো বা তুই বলবো, ওরকম না। যখন যেভাবে পারি, যেহেতু দুজনে ক্লাসমেট, তো এইভাবে আমাকে বলে যে ঠিক আছে আমরা মানে বিয়ে শাদী করবো একদিন, অ্যান্ড বিয়ে শাদী করার পর আমরা যাবো, এটা আমাকে বলে। কিন্তু তখন আমরা কিন্তু বিয়ে করি নাই, দুজনে হচ্ছে ভাবে প্রেম ভালোবাসাই করতেছি। তো ওকে আমি মাঝে মাঝে বলি, এই পর্যন্ত অনেকবারই কিন্তু বলছিলাম যে চল মুক্ত আমরা বিয়ে করে ফেলি, বিয়ের কথা আমি ওকে বারবার বলি, কিন্তু ও আসলে কেন জানি বিয়েটাকে ও একটু স্কিপ করতে চায়। মানে ও বলে করতেছি, ওরকম করে ও ঘোরায়, কেন ঘুরে আমি বুঝতে পারি না। তো এরকম করতে করতে প্রায় 8-9 মাসের মতো কাটে। 8-9 মাস পরে আমার ভিতরে খুব কষ্ট অনুভব হয় যে মানে একই ঘরে থাকতেছে, ওকে পড়াশোনা করাচ্ছে, ও কিন্তু কোনো কিছুই করে না। আর আমার টাকায়, আমি যে টাকা বেতন, আমি প্রায় 9,000 টাকার মতো বেতন পাইতাম, আমার সম্পূর্ণ টাকাটা আমি তাকে দিয়ে দিতাম। আমার টাকা দিয়ে সে কিন্তু পড়াশোনা করতো। এরপরে সময়গুলো এভাবে কাটতে আমার হঠাৎ করে একটা সময় হচ্ছে আমি অসুস্থ হয়ে যাই। মানে আমি একটু অসুস্থ হয়ে যাই বলতে কি, আমার একটা প্রবলেম আছে। আমার যদি জ্বর হয় না, আমার সাথে সাথে মাথা ব্যথা হয়ে যায়, সর্দি হয়ে যায়, শরীর ব্যথা হয়ে যায়। মানে আমি জ্বর হলে পুরো কাইল হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়। তো জ্বর হয়ে যায়, আমি আর কাজ করতে পারি না। মানে এমন অবস্থা হয়েছে যে আমার আর কাজ করা সম্ভব না। আমি প্রায় 1 সপ্তাহের মতো কাজে যাই না। 1 সপ্তাহের মতো কাজে না যাওয়ার পরে ওই মালিক আমাকে কাজ থেকে বরখাস্ত করে দেয়, মানে বাদ দিয়ে দেয়। তো বলে যে তুই আর কাজ করা লাগবে না। 1 সপ্তাহ যখন যাই না, উনিকে আমি যতই বুঝাই, যে আমার ওই ভাইটাও তখন বুঝায়, উনিও বুঝায়, নিজাম ভাইও বুঝায়, বাট আমিও বুঝাই, কারণ আমাদের কোনো কথা উনি শোনে না। মানে মালিকের কথা হচ্ছে যত যাই হোক কখনো কাজ বন্ধ করা যাবে না, যতই প্রবলেম হোক কন্টিনিউ কাজ করতে হবে, কাজ কখনো বন্ধ করা যাবে না। তো উনি আমাদের কোনো কথাই শোনে না, দেন একটা সময় কাজ করা বন্ধ করে দিই। তখন আমি বাসায় থাকি। তো ওইভাবে প্রায় আরও 1 মাসের মতো কাটে। দুজনের হাতে আসলে খুবই খালি, ওর হাতেও টাকা পয়সা নাই, আমার হাতেও টাকা পয়সা নাই। তো পরে আমি ওকে বলি যে দেখ মুক্তা, মানে তুই যদি আমাকে কিছু টাকা দেস, আমি একটা চটপটির দোকান দেবো। একটা ইচ্ছা যে আমি একটা চটপটির দোকান দিব, এটা আমার অনেক আগ থেকে ইচ্ছা। আমাদের স্কুলের সামনে চটপটি বিক্রি করতে আমি খাইতাম। আমি কিন্তু আবার ওই মানে কারিগরের সাথে বসে, দোকানদারের পাশে বসে চটপটি বানাইতাম। স্কুলে যখন পড়তাম চটপটি বানাইতাম, তো উনি আমার ফ্রিতে 1 প্লেট 2 প্লেট চটপটি খাওয়াইতো। তো চটপটি কীভাবে বানাবে এটা জানি। তা আমি ওরা বললাম যে তুই যদি বলিস তাহলে আমি চটপটি বিক্রি করতে পারি। আমাকে বলে বিক্রি করবে? আমি বলে হ্যাঁ। তো ওর কাছে কিন্তু আমাদের যে জমানো টাকাগুলো আছে কিন্তু সম্পূর্ণ ওর কাছে থেকে গেলো। আমাকে 30,000 টাকা দিল এখান থেকে।
30,000 টাকা দেওয়ার পর আমি তখন মাল টাল ভ্যান গাড়ি টার গাড়ি এগুলোর টুকিটাকি সব কিছু কিনলাম, কিনে হচ্ছে আমাদের বাসার ওইখানে আমি একটা চটপটি দোকান দিলাম। তো চটপটি দোকান দিলাম, এই পর্যন্ত কিন্তু পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই, না তার কোনো যোগাযোগ আছে না আমার কোনো যোগাযোগ আছে। আমরা দুজনেই পরিবারের কাছ থেকে সম্পূর্ণ হাইডিং হয়ে আছি। তো এভাবেই করতে করতে পরও আমাকে বলতেছে আমার কিন্তু মোটামুটি ব্যবসা বাণিজ্য অনেক ভালোই চলতেছে, অনেক ভালোই চলতেছে। তো এইভাবে প্রায় অনেক দিন কাটার পর আমি তাকে একদিন মানে আমার খুবই খারাপ লাগে, আমি তাকে নিজেই বলেছি মুক্তা মানে এভাবে আর থাকা যায় না, একই ঘরে থাকতেছি বা সব কিছুই হচ্ছে কিন্তু মানে বিয়েটা হচ্ছে না, এটা খুব খারাপ লাগতেছে, আমি তোকে বিয়ে করবো। তো আমাকে বলে বিয়ে কেন করতে হবে, আমি এসএসসি পরীক্ষাটা দিই তারপরে বিয়ে করিস, মানে পরীক্ষাটা শেষ হোক। আমি বললাম যে না আমি এখনই বিয়ে করবো, মানে পাগলামি করে যতই তারা বলি না সে আমার কোনো কথাই মানে আমি তার কোনো কথাই শুনে না আমার বিয়ে করবো। মানে আমার কাছে কেন জানি মনে হয় যে আমি বিয়ে করবোই করবো, মানে আমি নিজে একটু পাগলামি করতে থাকি। অ্যান্ড পাগলামি করে একটা পর্যায়ে বলা আচ্ছা ঠিক আছে। এরপর আমরা কী করি, ওইখানে একটা বাইজিৎ মাজার থাকে, চট্টগ্রামে একটা বাইজিৎ মাজার, আমরা ওই বাইজিৎ বোস্তামি বাজারে যাই। মাজারে গিয়ে আমরা তখন হচ্ছে কোনো রকমের কলমা না মানে কোনো রকমের কাবিন টাবিন কিছু হয় না, শুধু হুজুরের মাধ্যমে আমরা দুজনে কলমা পড়ি। অ্যান্ড কলমা পড়ার পরে মানে আমরা তো দুজনই মানুষ, আমরা আমাদের মতো করে হচ্ছে কিছু কেনাকাটা করি, কিছু জিনিস কেনাকাটা করি অ্যান্ড ফুল টুল কিছু কিনে আনি। আবার অত বেশি কিনি নাতে মানুষ মাইন্ড করে ফেলবে, সন্দেহ করে ফেলবে। এলাকাতে যেহেতু বস্তি এলাকা অনেকেই বলবে যে কেন ফুল কিনে নিয়ে আসছে বা এই জন্য আবার সন্দেহ করবে, এই জন্য কোনো কিছু বলি না বলে আমরা ওখানে হচ্ছে মানে নিজেরাই ফুল টুল দিয়ে সাজায় আমি বাসর করি ওর সাথে, বাসর করি। তো আলহামদুলিল্লাহ সময়গুলো এভাবে কাটতেছে, কাটতে কাটতে একটা পর্যায়ে আমাকে বলে মানে আমার কেমন জানি আমার মানে বাসর হওয়ার পরের দিন মানে বিয়ে 2-3 দিন পরে আমার বাবা মায়ের কথা বারবার মনে পড়তেছে। আমার তো কিন্তু খারাপ লাগতেছে, আমি বলে বোঝাতে পারবো না, মানে খুবই কান্না করি। একদিন আমাকে বলে কান্না কেন করতেছিস, আমি বললাম যে কান্না করতেছে আমার আব্বা আমার কথা খুব মনে পড়তেছে। ও বলে তো তোর বাবা মায়ের কথা মনে পড়ে, আমার বাবা মায়ের কথা কি মনে পড়ে না? আমারও তো বাবা মায়ের কথাই মনে পড়ে, কিন্তু প্রতিষ্ঠিত হতে হলে ওই বাবা মায়ের আদর ভালোবাসা নিয়ে পড়ে থাকলে হবে না, মানে বাবা মায়ের আদর ভালোবাসা মানে বিলীন করে দিতে হবে, নিজের পায়ে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে হবে, বাবা মাকে বলতে হবে। আমি তখন তাকে বলি যে আমি একটাবারের জন্য আমার বাবা মাকে দেখে আসি, আমার বাবা মায়ের জন্য আমার পড়ানটা পড়তেছে, মানে খুব রিকোয়েস্ট করে। রিকোয়েস্ট করার পর ও আমাকে বলে যে তুই যাবি, এতগুলো মানে প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, খুব রিকোয়েস্ট করে আমাকে বলে যে ঠিক আছে যাইতে পারিস, কিন্তু আমার কথা কিছু বলতে পারবি না, মানে আমার পরিবারের সাথে কারোর সাথে দেখা হলো তুই আমার কথা কিছু বলতে পারবি না। আমি তখন বলি আচ্ছা ঠিক আছে আমি তোর কথা কিছু বলবো না। এরপরে তারই 2 দিন পর আমি তখন হচ্ছে সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। সিলেটের উদ্দেশ্যে রওনা দিই, তো সিলেটে যখন যাব মানে সিলেটে যাওয়ার আমাদের বাজারে যাই, প্রথমে আমাদের বাজারে যাই। আমাদের বাজারে গেলে আমার একটা বন্ধু আছে, আবার সেলুনে চাকরি করে, হিন্দু মানুষ, ওর সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পর তো আমার দিকে মানে প্রচুর রকম জড়ায় ধরে। আমি প্রায় রাতে গিয়ে সিলেটে পৌঁছাই, 9:30 মতো বাজে, দোকান বন্ধ করে যাচ্ছিল, রাস্তা আমাকে দেখার পর আমাকে জড়ায় ধরে প্রচুর কান্নাকাটি করে, কিরি তুই কোথায় চলে গেলি, তুই নাকি কোন মেয়ে নিয়ে পালাই গেছো, সবাই বলতেছে। বলে যে না আমি কোনো মেয়ে নিয়ে পালাই নেই। ও আমার বলে যে তোর বেটা একটা কাজ করলি এটা, আমি বলি কী হয়েছে, বলে যে তোর দাদিটা মারা গেছে, তোর দাদিটা মারা গেছে, তোর দাদি নাকি কেমনে কেমনে তোর বিয়ে ঠিক করছিল, কী হয়েছে তোর দাদিটা মারা গেছে, তোর আব্বা তোর দাদির শোকে একেবারে বোবার মতো হয়ে গেছে, তোর আব্বার দোকানটাও ছেড়ে দিছে। আমি তখন বললাম কী বলিস দাদি মারা গেছে? ও বলে হ্যাঁ দাদি, তোর দাদি মারা গেছে, তোর আব্বা মানে প্রচুর পরিমাণ কান্নাকাটি করছে, একদম বোবার মতো হয়ে গেছে। তো তুই চলে যাওয়ার পর থেকে তোর দাদি খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ করে দিছে, তোর দাদি মারা গেছে কথাটা বলে। তো আমি ওর কথা শোনার পর আমি তখন বলি যে মানে তা আমার কারণে আমার দাদিটা মারা গেল, মানে আমি ঠিক সহ্য করতে পারতেছিলাম না, আমার তখন বুকটা অনেক ভার হয়ে গেছে। আমি বলেছি কী বলিস? ও বলে হ্যাঁ সত্যি তোর দাদিটা মারা গেছে, অ্যান্ড মানে তোর বাবা কিন্তু তোরে হুন্ডু হয়ে খুঁজছে, তোর মাও তোরে খুঁজছে, তুই নাকি মোবাইল টোবাইল সব বন্ধ করে ফেলছিস আমাকে বলে। তাই আমি বলি আচ্ছা ঠিক আছে চল। এরপরে আমি কী করে ওদের বাড়িতে যাই, মানে আমার বন্ধুর বাড়িতে যাই। ওর নাম ছিল বিমল, মানে বিমলের বাড়িতে যাই, আমি আমাদের বাড়িতে যাই না। তো বিমল আবার আলাদা ঘরে থাকে, মানে ওদের ঘর না আলাদা একটা ঘরে, ছোট্ট ঘর আছে কাছারির মতো, ওইখানে থাকে। তো আমি ওই কাছারি ঘরে গিয়ে থাকি, থাকার পর আমার রাতের জন্য খাবার নিয়ে আসে। তো খাবার খেয়ে আমি তখন হচ্ছে মুক্তাকে ফোন করি, মানে মুক্তাকে ফোন করে বলি যে মুক্তা এই ঘটনা, মানে এই ফোনটা কিন্তু আমি বিমলের সামনেই করি, বিমল কিন্তু দেখে। দেখার পরে আমি কথা বলি, পরে মানে বিমল আমার জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিস, তো আমি বলি না, আমাকে বলে আরে বল না কার সাথে কথা বলছিস, খুব রিকোয়েস্ট যখন করে আমি বলি যে মুক্তার সাথে। পরে বলে মুক্তাকে, আমি তখন ঠিকানা দেয়, বলো ওরে সালা তুই ওই মায়ের নিয়ে পালাইছস? আমি বলি যে পরে আমি বলি যে হ্যাঁ। ও বলে তুই তো আসলেই বাটপার রে, মেয়েটারে বলে এত সুন্দর একটা মেয়ে তোর সাথে, এই জন্যই তো আসলে আমরা এটাই সন্দেহ করছিলাম যে তারা নিয়ে পালাইছস, কিন্তু মানে ওর বাবা মা তো তোর কথা বলে না, কিছুই বলে না। আমি বলি ওর বাবা মা জানা না এই জন্য। ওকে আমি এই কথাগুলো বলে বলার পর আমি চিন্তা করতেছি রাতের বেলায় যেহেতু দাদি মারা গেল, আব্বার সাথে দেখা করতে গেলে আব্বা আমাকে খুব মারবে। আমি কিন্তু আব্বাকে এখনও প্রচণ্ড রকম ভয় পাই, এখনও খুবই ভয় পাই। আমি চিন্তা করি আমি আর বাবার কাছে যাব না। আমাকে কিন্তু মানে আমার বিমল বলে যে তুই বাড়িতে যা সকালবেলা, আমি বললাম যে যাবো না, আমি সকালবেলা আবার ফিরতে বাসে করে হচ্ছে সিলেট থেকে চট্টগ্রামে চলে আসি। তো চট্টগ্রামে আসার পরে তখন মানে আমাকে হচ্ছে মুক্তা বলে কি রে বাসায় বাড়িতে গেলি না? আমি বললাম যে এই ঘটনা, দাদি মারা গেছে যার জন্য আর যাই না, কারণ বাবার তো মন খুব খারাপ, বাবা আমাকে মারতেও পারে। আমাকে বলে ভালো করছিস চলে আসছিস, ভালো হয়েছে। এরপরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো এরপরে ওর পড়াশোনা, ও কিন্তু মানে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, মানে আমি একটা ব্যাপার আসলে মানে কীভাবে বলে বোঝাবো যে ও কখনো ওর পরিবার নিয়ে কোনো চিন্তা করে না। ওর যে বাবা আছে, মা আছে,
তারা বাবা মায়ের একটা মাত্র মেয়ে, ওর পরিবার নিয়ে ওর কোনো চিন্তা ভাবনা নাই, মানে কোনো রকমের চিন্তা ভাবনা টেনশন ওর মাথায় কিছুই নেই। তো এইভাবে দিনগুলো কাটতেছে, আমি তখন আর পরিবারের কাছে যাচ্ছি না, সময়গুলো এভাবে কাটতেছে। তো এরপরে এরই মাঝে কিন্তু আবার ও কিন্তু আবার মাঝে মাঝে মানে স্কুলে যায়, স্কুল থেকে মাঝে মাঝে ওর স্কুল অনেক সময় 2টা বাজে ছুটি হয়, 2টা বাজে ছুটি হলেও ও 5টা 6টা বাজে ঘরে আসে। তো আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি কোথায় যাও, কিন্তু তখন চট্টগ্রামে অনেকগুলো ফ্রেন্ড হয়ে যায়, অনেকগুলো মেয়ে ফ্রেন্ড হয়, ওগুলো হয়। আমি আর ওটা কিছু বলি না, যেহেতু আমার বিবাহিত স্ত্রী, আমি আর ওই ব্যাপার নিয়ে কিছুই বলি না। এইভাবে সময়গুলো যেতে যেতে আরও প্রায় এইভাবে প্রায় আরও 3 থেকে 4 মাসের মতো কাটে। তো তখন আমি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করি, আমি তাকে বলি যে বাচ্চা নিব। তো আমাকে বলে যে না, এখনও বাচ্চা নেওয়ার মতো বয়স হয়নি, বাচ্চা নেওয়ার মতো বয়স হলে ঠিকই বাচ্চা নেবে, এখনও বেবি নেওয়ার বয়স হয়নি। মানে যতই বেবি নেওয়ার কথা বলো তখন স্কিপ করে, ও তুমি বেবি নিবে না, মানে বেবি নেওয়ার কথা বললো কেমন জানি মুখ কালো করে ফেলে, রাগ করে ফেলে, মানে বেবিও নিতে চায় না। সময়গুলো এভাবে কাটতে থাকে, এভাবে কাটতে 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 একটা পর্যায়ে আমি তার মাঝে কিছু পরিবর্তন দেখতে পাই। পরিবর্তন বলতে সে একটা মোবাইল ফোন ব্যবহার করতো, ওই মোবাইল ফোনে ও মাঝে মাঝে দেখতাম ফোনে কথা বলে, মাঝে মাঝে ফোনে কথা বলে, রাতের বেলায় কার সাথে কথা বলে, আমি যখন জিজ্ঞেস করি কার সাথে, বলে ক্লাসমেট। তো ক্লাসমেট, ও যখন বলে ক্লাসমেট, আর আমি তখন এটা নিয়ে কোনো কথা বলি না যে ক্লাসমেটের সাথে কথা বলে, আমি ওটা নিয়ে কোনো কথা বলি না, তখন কথা বলে। তো কথা বলতেছে এরকম প্রতিদিনে মাঝে মাঝে ওরকম কথা বলে, তো আমি কিছুই বলি না। তো আমার একটা সময় অনেক বেশি খারাপ লাগে, মানে খারাপ লাগে বলতে কি, আমি সারাদিন ওরকম চটপটি বিক্রি করি বা এবার এত কষ্ট করে চলাফেরা করি, যত টাকা পয়সা ইনকাম করি ওর জন্যই দিয়ে দিই। আমার বাপ মাই তো আমার উপরে একটা হক আছে, আমি আমার বাবা মায়ের জন্য একটা টাকাও দিই না, তাদের সাথে দেখাও করি না, তাদের কাছে যাইও না, যত রকমের টাকা পয়সা ইনকাম করি সব টাকা পয়সা ওর কাছে দিয়ে দিই। তাহলে ও যদি ওরকম অন্য মানুষের সাথে কথা বলে আমার ভালো লাগে না। একটা বার যে আমি তার পড়াশোনা বন্ধ করে দিই, বলে তোমার পড়াশোনা করা লাগবে না। তখন কিন্তু এসএসসি পরীক্ষা একদম সামনে থাকে, কিন্তু ও বলে আমি এসএসসি পরীক্ষাটা দেন, বলে না এসএসসি পরীক্ষা দিতে হবে না, তোমার পড়াশোনা করতে হবে না। এটা নিয়ে আমাদের মাঝে মোটামুটি একটা ঝগড়া হয়ে যায়, মানে প্রচুর ঝগড়া হয়। তো আমাকে বলে যে কেন পড়াশোনা করতে হবে না কেন, আমি বলি করতে হবে না, না পড়াশোনা করা লাগবে না। ও বলে আমি পড়াশোনা করবো, আমি বলি যে না পড়াশোনা করতে হবে না। এটা নিয়ে ঝগড়া করতে 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 একটা পর্যায়ে আমাকে বলতেছে তাহলে কি তুই আমাকে পড়াশোনা করতে দিবি না, তুই করে বলে। আমি তোকে বলি না, আমি তোকে পড়াশোনা করতে দিব না, যদি পড়াশোনা করতেই যাস তাহলে আমি বাড়িতে চলে যাবো, তোর আব্বা আমার কাছে আমি সব বলে দিব, এটা বলি। এরপর আমার সাথে তুমুল ঝগড়া লেগে যায়, মানে প্রচণ্ড রকম ঝগড়া লাগে। এরপর ওর আবার একটা মানে খাসিল হচ্ছিল কি, ঝগড়া লাগলে এটা সেটা ভাঙতো, মানে হাতের কাছে যা পাইতো তাই আমার মারতো, মানে বোতল গ্লাস যেটা পাইতো ওইটাই মারতো। তো ওই দিন মানে আমি 2টা পাতিল আনছিলাম, বড় পাতিল, মানে চটপটি করার জন্য 2টা বড় পাতিল আনছিলাম, ওই পাতিলগুলো আমি রাখছিলাম। ও কী করে এই পাতিলগুলো আমার মারে, তো পাতিলগুলো যখন আমি সরে যাই, পাশে গ্লাস ছিল, পাতিলগুলো গ্লাসে গিয়ে পরে থাই গ্লাস ছিল, গ্লাস ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে তখন বাড়িওয়ালার ছেলে আসে, দরজা নক করে, আমি দরজা খুলি, খোলার পরে বাড়িওয়ালার ছেলে আমার জিজ্ঞেস করে যে কী হয়েছে মঈন ভাই, কী হয়েছে আমাকে বলে। আমি তখন কোনো কথাই বলি না, তখন হচ্ছে মুখটা চিৎকার করে বলে যে ও আমার জীবনটা নষ্ট করে দিছে, ও আমার নিয়ে পালায় চলে আসছে, ও আমার সাথে এরকম মানে মুখটা আমার নামে দুনিয়ার হাবিজাবি কথাবার্তা বলতে থাকে। আমি তখন বলি যে না না, মুখ থেকে এগুলো কী বলতেছে, ও বলে যে না তুই আমাকে পড়াশোনা করতে দিবি না, মানে ওর মুখ থেকেও যা আসতেছো তাই ও কত বাসা বাড়িওয়ালার কাছে বলতেছে। বলার পর বাড়িওয়ালার ছেলের কাছে বলতেছে, বাড়িওয়ালার ছেলে বলে তোমরা আজকে রাতটা ঘুমাও, সকালবেলা এটার একটা মানে ব্যবস্থা করা যাবে, এটা বলে। তো আমি তখন আর কিছুই বলি না, দুজনে রাতের বেলায় ঘুমিয়ে আসি, ওর সাথে আমার কথা বলি না, ওর মতো করে ও শুয়ে আসে, আমার মতো করে আমি শুয়ে আসি। সকালবেলা ফজরের পর দেখি যে বাড়িওয়ালার ছেলে এলাকার মধ্যে আরও 8-10 জন ছেলে নিয়ে চলে আসছে। এরপরে আসার পরে আমাদেরকে দরজা নক করছে, আমি দরজা খুলছে, আমি তো এইরকম মানুষ দেখে অবাক, কিরে এত মানুষ কেন। পরে আমার বলতেছে যে তোর সাথে ওর সম্পর্ক কি, কীভাবে আসলে, বা মানে দুনিয়ার কথাবার্তা, মানে এমনভাবে আমাদের আটকায় ফেলা। আমি তখন বাড়িওয়ালা ছেলেকে বলি ভাই দেখেন আপনার এলাকা, আপনার ঘরে আজকে 1.5 বছরের মতো আসি, মানে আপনি আজকে পরে বলছে 1.5 বছর তো জানতাম না যে তোদের মাঝে এরকম হারামিগিরি আছে, এখন তো জানতে পারছি। ওটা বলে মানে ওদের টার্গেট দেখতেছে ওরা, মানে মুখ থেকে আমার কাছ থেকে নিয়ে যাবে, মুখ থেকে নিয়ে টানাটানি করতেছে, মানে দরবার করবে, দরবারে কথা বলে মুখ থেকে টানাটানি করে এটা। তো বাড়িওয়ালাটা একটু বয়স্ক টাইপের ছিল, বাড়িওয়ালা তখন বেরিয়ে আসে, উনি নামাজ পড়ে মসজিদ থেকে আসে। তো উনি তখন আসার পরে উনি তখন ছেলেকে ডাক দেয়, ছেলের নাম ছিল বাবু বলে ডাক দেয়। তো বাবু তখন ওইখানে যায়, যাওয়ার পরে বাবার সাথে কী কথা বলে আমি জানি না। এরপরে বাড়িওয়ালা ছেলে টেলে যা ছিল সবাই তখন চলে যাওয়ার পরে দুপুরবেলা বাড়িওয়ালা আমাকে ডাকে, মানে মুক্তার কাছে ডাকে। মুক্তার তখন আমাকে ফোন করে যে বাড়িওয়ালা তোমার ডাকছে, বাড়িতে আসো, ঘরে আসো। তো আমি ঘরে আসি, ঘরে আসার পরে বাড়িওয়ালার কাছে যে বাড়িওয়ালা আমাকে বলে যে তুমি বাসাটা ছেড়ে দাও, এটা বলে। আমাকে বলে যে তুমি বাসা যেতে, বললাম যে এখন তো আমি হুট করে বাসা, উনি বলে যে 2 দিনের টাইম, 2 দিনের মধ্যে বাসা ঠিক করো আর তুমি বাসা ছেড়ে দাও। বললাম যে কেন, উনি বলে কোনো কথা নেই, বাসা ছেড়ে দাও। তো এইভাবে বাসা খুঁজতে আসলে হুট করে 2 দিনের মাঝে চট্টগ্রামের মতো ব্যস্ত একটা শহরে বাসা খুঁজে পাওয়া আসলে অনেক কঠিন। তো ওরকম করে হাঁটাহাঁটি করতে অনেক কষ্ট পর একটা বাসা খুঁজে পাই। ওইটা আমার যেখানে চটপটি বিক্রি করে ওইখান থেকে অনেক দূরে, ওইখানে একটা বাসা পাই। তো ওটা আবার ওর স্কুলের কাছে, ও যেখানে পড়াশোনা করতো ওর স্কুলের পাশাপাশি ছিল, ওইখানে একটা বাসা ভাড়া করি। তো বাসা ভাড়া করার পর ওইখানে গিয়ে আমি মানে ওইখানে থাই। তো আমি কী করি, রাতের বেলায় তো আমার আসলে চটপটি যারা বিক্রি করে এরাই জানে, চটপটি আসলে রাতের বেলায় সবচেয়ে বেশি সেল হয়। রাত দেখা যায় যে মানে 10টা 11টা 12টা পর্যন্ত চটপটি বিক্রি হয়। তো 12টা 1টা পর্যন্ত চটপটি বিক্রি করার পরে আমার আর ভাই পা চলে না ওই এত দূর পর্যন্ত হাঁইটে যাইতে।
সাথে টাকা পয়সাও থাকে, ভয়ও লাগে। এই জন্য ওই যে ভাইয়ের হোটেলে আমরা সর্বপ্রথম আসছিলাম, ওই ভাইয়ের সাথে আমি মাঝে মাঝে হোটেলে রাতে থেকে যাই, বা একদিন যা হতো সপ্তাহের ভিতরে 2 দিন, একদিন করে যাই, ওরকমভাবে যাই না। তো না যেতে যেতে বেশ কিছুদিন না যাওয়ার পরে, মানে ওরকম করে 2-1 দিন পর পর যাই, 2-1 দিন পর পর যাই। তো যাওয়ার পরে একদিন দুপুরবেলা ও তখন ছিল না, আমার পাশের ঘরের একটা ভাবি আমার বলতেছে যে, আমার বলছে মহিন ভাই আপনি বিয়ে করছেন, আপনার বউরে কি আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, ওরকম করে বলে। আমি তখন বলি যে কেন? পরে বলে মাঝে মাঝে আপনার বউয়ের ঘরে ছেলে আসে, এরা কারা? তো এটা যখন আমাকে বলে যে আমি বলি যে ছেলে, মানে বলে হ্যাঁ ছেলে আসে, অনেক ছেলে আসে মাঝে মাঝে আপনার বউয়ের করে। তো এটা যখন ভাবি আমাকে বলে তখন আমার মানে এত বেশি কষ্ট লাগে। মানে আমি তখন আর ও তখন আসার পর আমি ওর বলি যে তুমি নাকি আমাদের ঘরে মাঝে মাঝে কে আসে এটা বলি। তো বলার পর আমাকে বলে কে বলছে? ওই ঘরে ভাবি বলছে। আমি বলি যে ওই ঘরে ভাবি বলো আর যেই বলো কথাটা সত্য কিনা? ও বলে যে না একদম সত্য না। পরে আমি বললাম যে ওই ঘরে ভাবি কি মিথ্যা বলে তাহলে? ও বলে ও আচ্ছা ওই বেটি বলছে, ওই মহিলার বাড়ি কুমিল্লা ছিল, তো সেই করে কি ওই মহিলার গিয়ে গালাগালি করতে, তুই কুমিল্লার বেটি, তুই কুমিল্লাতে মানে কুমিল্লার মানুষ ওরকম মানে গালাগালি করতে থাকে। ওই মহিলা তখন করে কি ওনার জামাই, আবার ওনার জামাই কিন্তু আবার একটু অন্যরকম মানুষ ছিল, ওনার জামাইয়ের ডাক দেয়, ওনার জামাই ডাক দেওয়ার পর ওনার জামাই ওরা মারতে আসে, মানে মুখটাকে মারতে আসে। আমি তখন সামনে যাই, সামনে যাওয়ার পর ওর জামাইয়ের সাথে অনেক হাতাহাতি হয়। ওই জামাই আমার ঘুষি টুসিতে আমার একদম মুখে রক্ত বেরিয়ে যায়, অনেক দাঁতের মধ্যে দাঁতের রক্ত ফেটে যায়, দাঁত মানে প্রচণ্ড রকমের রক্ত বের হয়। আমি তখন বলি যে তুমি এভাবে মারামারি, মানে ও আমাকে বলে যে তুই এই ব্যাটারে মারতে পারলি না, তোর গায়ে শক্তি নেই। মানে ওই যে লোকটার সাথে আমাকে লাগতে বলছে সে আমার বাপের বয়সী হবে, মানে ওনার সাথে আসলে আমার কিন্তু এখন অতটা বয়স হয় নাই। আমাকে বললো তুই মারতে পারিস না, তুই বেটা কিসের মানুষ হয়েছিস, মানে তোর বিয়ে করা তো আমার জীবন, আমার কেউ মাইরে ফেললেও তুই প্রতিবাদ করতে পারবি না। আমি বলি দেখো আমি সিনেমানে শাকিব খান না যে আমি মানুষের সাথে মারামারি করব, আর তুমিও উপবিশ্বাস না, তুমি মানুষের সাথে, তোমার জন্য আমি মায়ের খেলাম। এরই মাঝে আমাদের দুজনের মাঝে একটা দারুণ ডিস্টেন্স হয়ে যায়, মানে অনেক কঠিন মানে ভাবে ফারাক সৃষ্টি হয়ে যায়। আমি ওর সাথে কথা বলি, এরপর থেকে আমার বাসায় যেন কম যাই না। তো পরে আমি নিজে একদিন চিন্তা করতেছি যে আমি এটা কী করতেছি, আমি এই চটপটি বিক্রি করে টাকা কামাই, আর আমার টাকা দিয়েও পড়াশোনা করে, ও পড়াশোনা করে, তাহলে ও আমার বিয়ে করছে ঠিক আছে, কিন্তু আমি ওভাবে স্বামীর কোনো অধিকারও তার কাছ থেকে পাই না, স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্কটা হয় সেটা আমার মাঝে তার হয় না। তাহলে আমি তো আমার জীবনটাকে নষ্ট করতেছি, আমার এই জীবন নষ্ট করার তো কোনো মানে হয় না। আমার মা আছে, আমার বাবা আছে, তারপর আমার কারণে আমার দাদিটা পর্যন্ত মারা গেল, আমার দাদাটা এখনো বাইচে আছে, আমি কেন এগুলো করতেছি? আমি আমার পরিবারে চলে যাব। একটা সময় তাকে আমি কোনো কিছু না জানাই শোনায় আমি তখন হঠাৎ করে চলে যাই, বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে কিছু না বলে বাড়িতে যাওয়ার পরে যখন আমি ঘরের উঠানের মধ্যে যাই, আমার মা আমাকে চিৎকার করে এসে জড়ায় ধরে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে। মা প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, তোর কী হয়েছে, তুই কোথায় চলে গেছিলি? মা খুবই কান্নাকাটি করে। আমি তখন মাকে বলেছি মা ঘটনা আছে তোমাকে বলবো। তো ঘরে যাই, ঘরে যাওয়ার পরে মা আমারে বলতেছে যে তুই নাকি ওই পাড়ার মুক্তারি নিয়ে পালাই গেছোস, এটা কি সত্য? আর তখন বলে যে আমি মুক্তারি নিয়ে পালাই নাই, মুক্তা আমার নিয়ে পালাইছে, এটা বলি। তো কথাবার্তা বলতেছি, তখন মা আমাকে বলে যে ওর বাবা মানে অনেক মানুষ নাকি আমাদের বাড়িতে আসছিল। তো পরে বাবাও এরকম মার সাথে কথা বলতে বাবাও ঘরে আসে। তো বাবাও ঘরে এসে আমাকে খুব গালাগালি করে যে কী ব্যাপার, তুই এটা কেন করলি ওই বাড়ি মুক্তা, ওই মানে আমি তখন বুঝতে পারি আমার যে বন্ধু বিমলকে আমি একবার এসে বলে গেছিলাম, বিমল একদম পুরো এলাকা করে দিছে, মানে পুরো এলাকাতে একদম পুরো এলাকাতে জানাজানি হয়ে গেছে যে আমি মুক্তারে নিয়ে পালাইছি। আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ ব্যাপারটা জেনে গেছে। আমি তখন বলি যে সালা করলাম কি আর হলো কি, আমি তো এটা এভাবে কেউ জানবে আমি স্বপ্নও চিন্তা করতে পারি নাই। এরপর আমি বলি যে আমি ওরে নিয়ে পালাই না, ও আমার নিয়ে পালাইছি, এটা নিয়ে মানে বাবা মায়ের সাথে খুবই ঝগড়া হয়, মানে প্রচুর পরিমাণ ঝগড়া লেগে যায়। এরপরে বাবা মাকে গালাগালি করে, মা বাবাকে গালাগালি করে। মা বলে যে তোমার কারণে আমার ছেলে এভাবে ঘর থেকে পালাই গেছে, তোমার মায়ের কারণে। আমার বাবা বলে যে এরকম অপদার্থ ছেলে পেটে দৌড়ছোস, মানুষের মাইয়ে নিয়ে পালাই যায়। এভাবে প্রায় রাতটা কোনো মতে কাটে। কিন্তু সকালবেলা আমি দেখতে পারি যে মুক্তার বাবা মা সহ মুক্তার গ্রামের আরও 8-10 জন মানুষ কীভাবে যে খবর পাইছে আমি বাড়িতে আসছি আল্লাহ জানে, আমার কাছে চলে আসছে। আসার পর আমার বলতেছে যে মুক্তা কই? তো আমি তো বলি যে মুক্তা আছে, মুক্তা চট্টগ্রামে। বলে যে মুক্তা চট্টগ্রামে? বললাম যে হ্যাঁ মুক্তা চট্টগ্রামে। এটা কিন্তু জাস্ট একটা দিন গেছে, মানে আমি যেদিন আসছি ওই দিন গেল, আর এরপরের দিন রাতটা গেল, এরপরের দিন সকালের ঘটনা। তো মুক্তার বাবা বলতেছে যে মুক্তাকে? আমি বললাম যে মুক্তা চট্টগ্রাম আছে এমনি আমি সব কিছু খুলে বলি। উনি বলে চল মুক্তার কাছে চল। এরপরে আমার বাবা, আমার মা, আমি, তারপরে মুক্তার বাবা মা, আবার মুক্তার গ্রামের আরও 8-10 মানে প্রায় 5-6 জনের মতো আমরা একটা অনেক বড় মাইক্রোবাস ভাড়া করি। একটা মাইক্রোবাস ভাড়া করে আমরা সিলেট থেকে সরাসরি ওখানে যাই। কিন্তু ওইখানে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে ওই বাসার ভিতরে আর মুক্তাকে পাওয়া যায় না।
মুক্তাকে আর পাওয়া যায় না, তখন আশেপাশের বাড়িওয়ালাদেরকে জিজ্ঞেস করে মুক্তা কোথায়, ওনারা বলতেছে যে তুমি চলে যাওয়ার পরে তো আর আসে নাই, ঘরে আসে নাই, কোথায় গেছে জানি না। পরে আমি ওর নাম্বারে কল দিই, ওর নাম্বারটাও বন্ধ। পরে আমি ওই যে আগের বাড়িওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করে আগের বাড়িওয়ালা কোথায় গেছে বলতে পারি না। এরপরে আবার ওই যে ছিল আমাদের ওই যে মানে ভাইটা ছিল, আমার ওই ভাইটাকে জিজ্ঞেস করি যে মানে কোথায় গেছে, ভাইটাও মানে বলতে পারে না, হোটেলেরও ভাইটা। আমি এলাকার কিন্তু মোটামুটি সবারই চিনি, কেউ বলতে পারে না। তো পরে মুক্তার বাবা বলতেছে ঠিক আছে বাড়িতে চলো, এটা বাড়িতে একটা সমাধান হবে, বাড়িতে আসি। বাট আমি যে বাড়িতে আসি, বাড়িতে আসতেছি উনি কীভাবে থানাতে ফোন করে দিয়ে রাখে আমি জানি না। আমি বাড়িতে ঢোকার আগে মানে আমাদের এলাকাতে ঢোকার আগে হচ্ছে মাঝপথে পুলিশ আমাদেরকে মানে গাড়ি দাঁড়ো করে আমাকে হচ্ছে হ্যান্ডকাপ পরায় নিয়ে চলে যায়। তো আমাকে নিয়ে চলেছে, আমি তখন আর কিছুই জানি না। পরে আমি ওখানে প্রায় 21 থেকে 22 দিনের মতো থাকি। 21-22 দিন পর আমাকে কোর্টে উঠানো হয়। যখন কোর্টে উঠানো হয় তখন আমি আমার আব্বা আম্মার সাথে দেখা করতে পারি। অ্যান্ড দেখা করার পর আমি জানতে পারি যে মুক্তা নাকি তার ঘর থেকে প্রায় 8 থেকে 9 লাখ টাকার মতো স্বর্ণ গয়না নিয়ে গেছে, যেটা আমি জানতাম না। এবং হ্যান্ড ক্যাশ নাকি প্রায় 3.5 লাখ টাকার মতো নিয়ে গেছে। 8-9 লাখ টাকা স্বর্ণ, 3.5 লাখ টাকা, এগুলো মিলে ওর বাপে নাকি টোটাল 20 লাখ টাকার একটা মামলা আমার নামে দিয়ে দেয়, যে 20 লাখ টাকা নিয়ে ওনার মেয়েকে আমি নিয়ে গেছি এবং ওনার মেয়েকে আমি মাইরে ফেলছি, ওরকমভাবে আমাকে মামলা দেয়। তো মামলা দেওয়ার পর আমি তো এগুলি কিছুই করি না। আমার পক্ষে যে উকিল ছিল, উকিলে দৌড়াদৌড়ি করে অনেকভাবে কিছু করে, কোনোভাবে কোনো কিছু করতে পারে না। তো উকিল যতই চেষ্টা করে আমাকে বের করার জন্য, কিন্তু একভাবে ট্রাই করে মুক্তার বাবা অন্যভাবে, কারণ মুক্তাদের কিন্তু অনেক টাকা, আমাদের কিন্তু অত টাকা পয়সা নাই, মুক্তার বাবা অন্যভাবে ধরে। এইভাবে ধরতে আমার প্রায় জেল হয়ে যায় হচ্ছে আমার 6 বছরের জেল হয়। তো 6 বছরের জেল, এটা আদালত থেকে রায় হয় যে 6 বছরের জেল। তো তখন আমি এতটাই পড়ে যাই যে আমার তো কোনো দোষ নাই, আর মুক্তা কোথায় গেছে আমি সেটাও জানি না। আমার জেলের জন্য আমার কষ্ট হচ্ছে না, আমি জেল কাটবো ওইটার জন্য আমার কষ্ট হচ্ছে না, বাট আমার মুক্তার জন্য কষ্ট হচ্ছে। আমার মুক্তার জন্য কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, মানে মুক্তা কোথায় চলে গেল, আমি কোনো কিছুই বুঝতে পারি না। মুক্তার জন্য আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তো প্রায় 2.5 বছর মতো আমি জেল কাটি। 2.5 বছর পরে আমার একটা মানে আমার আব্বারই হচ্ছে মানে কেমন জানি একটা সম্পর্কে মানে বন্ধুর মতোই হয় উনি, ওনার ছেলে আবার উকিল, ওনার ছেলে নাকি ওকালতে পড়াশোনা করছে, উনি উকিল। আমার আব্বার বন্ধুর ছেলে, ও আবার আমার এই আইনটা নিয়ে লড়তে আমাদের শুধুমাত্র ঘর বিটা ছাড়া, আমাদের যে একটা ঘর বিটা আছে, আমাদের ঘর বিটা ছাড়া আমার দাদির কিন্তু অনেক জায়গায় সম্পত্তি ছিল, ওই সমস্ত জায়গায় শুনতে আমার আব্বা বিক্রি করে অনেক কষ্টে আমার আব্বা আমাকে থানা থেকে বের করে আনে। কারণ বের করে আনার কারণটা হয়েছে এটা, আমাকে 6 বছর আমার রায় হয়, 6 বছর পরে মুক্তার বাবা আরেকটা মামলা দিবে, আরেকটা অস্ত্র মামলা দিবে। এইভাবে আমার বাবা জানতে পারে যে আমার জীবনে আর কখনো আমাকে জেল থেকে বের করতে পারবে না। একটা মামলা নিষ্পত্তি হলে আরেকটা মামলা দিয়ে দিবে, এরকমভাবে মুক্তার বাবা হচ্ছে কথাবার্তা বলে রাখে। তো আমারও আব্বার ওই বন্ধুর ছেলে খুবই গোপনীয়তাভাবে উনি খুব কষ্ট করে আমাকে বের করে আনে। বের করে আনার পরে আমাকে উনি কী করে, আমাকে আর এখানে রাখে না, বের করে আনার পর উনি আমাকে বলে যে সিলেটে না থেকে তুমি দূরে কোথাও চলে যাও। আমি তখন সিলেট থেকে আবারও চট্টগ্রামে চলে আসি। 2 বছর আমি টোটাল জেল খাটি, 2 বছর 3 মাসের মতো জেল খাটি। অ্যান্ড জেল খাটার পর আমি তখন হচ্ছে আবারও হচ্ছে চট্টগ্রামে চলে আসি। আমি আগে যে ফুচকা দিতাম, আমি আব্বা আম্মার সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা আনার পর আমি ওখানে একটা ফুচকা দোকান দিই। তো ফুচকা দোকান দিচ্ছি, আলহামদুলিল্লাহ ফুচকা দোকান চলতেছে। তো যেই কারণে আপনার কাছে আমার জীবনের গল্পটা বলা আপন ভাই, আমি এই গত কয়েকটা মাস আগে জানতে পারলাম যে মুক্তা নাকি চট্টগ্রামে আছে এবং ও যে ছেলেটার সাথে পালাই আসছিল কুমিল্লার, ওই ছেলেটার সাথে নাকি ও থাকে এখন, এটা আমি জানতে পারছি। লোক মারফত আমি ব্যাপারটা জানতে পারছি, ওই ছেলের সাথে আসে, ওই ছেলের সাথে থাকে। আমি কিন্তু দেখি না, আমি মানুষের কাছে শুনতেছি। তো যে আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিল, আমাকে একেবারে ধূলিসাৎ করে দিল, আমার বাবাকে এভাবে ছোট করলো, আমাদের জায়গায় সম্বন্ধে সব বিক্রি করলো, আমার বাবা মা এখন একরকম টুকরি ঘরের মধ্যে আছে, আমার জীবনটা এভাবে নষ্ট করলো। আমার প্রায় 2-2.5 বছরের মতো আমি হচ্ছে চাকরি করে তাকে পড়াশোনা করেছি, সেই মেয়েটা আবার হচ্ছে ওই ছেলেটার কাছে চলে গেল। আমি এখন কি করতে পারি আপন ভাই, আপনি শুধু আমাকে একটা বুদ্ধি দিবেন। আমার শরীরে রক্তগরু আর টকবক করতেছে। আমাকে অনেকেই বলে বাদ দে, এটা নিয়ে আর কোনো কিছু করিস না, যা আবার তো হয়ে গেছে ছেড়ে দে। আবার অনেকে আমাকে বলে যে না ছাড়বি কেন, তোর এত বড় ক্ষতি করছে, তুই এটারে মানে কর। আর ওর সাথে আমার বিয়ে হয়েছে, এখনও কিন্তু ওর সাথে আমার ডিভোর্স হয় নাই, ও কিন্তু স্টিল আমার এখনও বউ হিসাবে আছে। আমি জানি না আমাকে ডিভোর্স করছে কিনা, কিন্তু আমি কোনো ডিভোর্সের লেটার কিছু পাই নাই। এখন ও যে ছেলেটার সাথে আছে, এটা আমি লোক মারফতে খবর পাইছি ওইখানে আছে, কিন্তু আমি এখনও সরজমিনে গিয়ে দেখি নাই। আমি অনেকের কাছেই শুনতেছি, আমি যেখানে থাকি আমার এখান থেকে মোটামুটি দূরে আছে, ওই ফেরিবোট একটা জায়গা আছে চট্টগ্রামের, ওই ফেরিবোটে নাকি ও ভাড়া থাকে, ওই ছেলেটার সাথে থাকে। এখন আপন ভাই কী করতে পারি আমি, আপনার শুধু একটা বুদ্ধির অপেক্ষা আছে, আপনি আমাকে একটা বুদ্ধি দিবেন। আমি আমার বাপ মায়ের কাছে বলছি, আমার বাপ মা আমাকে বলতেছে বাদ দে, এটা নিয়ে আর কিছু বলিস না। এখন আরেকটা সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মুক্তার যে পরিবার আছে, মুক্তার বাবা মাও কিন্তু নাকি এই ব্যাপারটা জানে, এবং মুক্তার বাবা মাও নাকি সব কিছু মেনে নিছে। এখন আমি কি করতে পারি, আমি আপনার কাছে শুধু একটা বুদ্ধি চাপাবো, আপনি আমাকে একটা ভালো বুদ্ধি দিবেন প্লিজ। আপন এটা আমার ফোন নাম্বার, একটু যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।
সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মহিনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, মহিনের জীবনের গল্পের প্রসঙ্গে আমি একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আমরা করি কি যে আমরা গায়ে পড়ে মানুষের উপকার করতে যাই। অনেক সময় দেখবেন যে আমরা গায়ে পড়ে মানুষের উপকার করতে যাই, তো গায়ে পড়ে উপকার করতে গেলে অবস্থাটা কিন্তু মহিনের মতো হবে। আমি যখন মহিনের সাথে কথা বলছিলাম, আমার সময় স্বল্পতার কারণে আমি মহিনের পুরোটা গল্প আমি মহিনের মুখ থেকে শুনতে পারি না। ওই শুধু আমাকে যতটুকু লিখে পাঠাইছে ওখান থেকেই শুনলাম, বিকজ আমি কয়েকটা দিন ধরে অনেক বেশি ব্যস্ত, যার কারণে আসলে মহিনের ওই ঘটনাটা আমি জাস্টিফাই করতে পারি নাই। তো যতটুকু আমাকে যেভাবে বলেছে বা যেভাবে লিখেছে আমি আমার মতো করে আপনাদেরকে বলে শোনালাম। আরও অনেক ঘটনা আছে এগুলোর মাঝে, অনেক চট্টগ্রামেও আরও অনেক কাহিনী আছে। পুরোটা গল্প বলতে গেলে 2-3 ঘন্টা আমি শেষ করতে পারবো না। সো আমি ট্রাই করেছি খুব সংক্ষেপ করে, খুব ছোট করে আপনাদেরকে মূল ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর লাস্টের দিকে অনেক কাহিনী আছে। মহিন যখন আবার হচ্ছে ওর পরিবারের কাছে চলে গেল, ওর বাড়িতে চলে যাওয়ার পর ওর বাবা মা কিন্তু অনেক, মানে মুক্তার বাবা মা কিন্তু অনেক খারাপ স্টেপগুলো নিয়েছে। মহিনের বাবা মাকেও মারছে, ওদেরকে অনেকেও মারধর করছে, মহিনের বাবাকে ওর গায়ে হাত তুলছে, মাকেও মারছে, অনেক অপমান অপদস্থ কিন্তু মহিনের পরিবার হয়েছে। আমি ওইগুলো আর আপনাদেরকে বিস্তারিত বলি নাই, যতটুকু শর্ট করে বলা যায়, ছোটো করে বলা যায়, আমি ঠিক ততটুকুই আপনাদেরকে বলে বুঝিয়েছি। বন্ধুরা, এখন যে ঘটনাটা মহিনের ঘটলো, আমি মহিনকে একটা কথাই বলেছি, আমার এই কথাটা হয়তো আপনাদের সাথে একমত হবে না, আপনারা হয়তো আমার এই কথাটাকে অ্যাকসেপ্ট করবেন না যে আপন ভাই এটা কেমন কথা, আপনি কথাটা কেন বলতেছেন। বাট আমার কাছে মনে হয় কি যে এটা আসলে মানে এই জায়গাটা থেকে মহিন যদি সরে আসে সে আসলে ভালো থাকবে। আই ডোন্ট নো যে আপনাদের কাছে কী মনে হয়, কারণ সে কিন্তু এখনও কনফার্ম না যে মুক্ত ওখানে আছে বা সে লোক মারফতে শুনতেছে, কারণ সে চট্টগ্রামে 2.5 বছরের মতো ছিল, তার অনেক পরিচিত মানুষ আছে, তারা হয়তো বলে এখানে আছে ওখানে আছে, বা মুক্তা যে এক্স্যাক্টলি কোথায় সেটা সে এখনও নিজেও জানে না। তার সাথে ফোনে যখন কথা হয়েছিল আমি তাকে বললাম যে আপনি ওইখানে ফিরিপুর না কি একটা জায়গার নাম বলে যে ওইখানে নাকি আছে, বলে যে ওইখানে যান, খোঁজেন, তার সামনে আগে যান, মেয়েটার সামনে যান। মেয়েটা কী বলে আপনি দেখুন, ও বলে যে ভাই আমি ওর সামনে গেলে নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি ওকে হয়তো খুন করে ফেলবো, আমি ওকে হয়তো মেরেই ফেলবো, আমি সহ্য করতে পারবো না, আমি ওকে ছাড়বো না, ওরকম করে বলে। আমি এই জন্য ওর সামনে যাচ্ছি না, আমি ওর সামনে একবারে প্রস্তুতি নিয়ে যাবো। আপনি বলেন যে কোনভাবে আমি তার সামনে যেতে পারি, কীভাবে গেলে আমি তার উপর মানে ডাইরেক্ট অ্যাটাকটা করতে পারি, আমি তাকে ছাড়বো না। মানে ওনার কথা হচ্ছে উনি মুক্তার সামনে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, উনি মুক্তার ক্ষতি করে ফেলবে, এই জন্য মুক্তার সামনে যাবে না। তো যাই হোক, আমি ওনাকে এটাই বলেছিলাম যে আপনি পুরো দমে খোঁজ খবর নেন আসলে মেয়েটা ওখানে আছে কিনা, যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, সে যেন ভালো থাকে তার জন্য দোয়া করে আপনি এই পথ থেকে ফিরে আসেন, আপনি নিজের জীবনটাকে সুন্দর করে সাজান, কারণ আপনার ওখানে অনেক বোকামি আছে। কারণ আপনি মেয়েটা যখন ঘর থেকে পালিয়েছে আপনি তাকে নিয়ে চট্টগ্রামে চলে গেলেন, এতগুলো বছর, প্রায় 1 বছরের মতো বেশি সময় সে ওখানে ছিল। মেয়েটা না তার গার্লফ্রেন্ড না কোনো কিছু, একই ঘরে থাকতো, তারপরেও কখনো সে তার পরিবারের সাথে যোগাযোগ করে নাই। মহিনের তখনও উচিত ছিল তার বাবা মায়ের সাথে অ্যাটলিস্ট যোগাযোগ করে তাদেরকে ব্যাপারটা বলানো যে এই ঘটনা, বা মুক্তার পরিবারের সাথে সে যোগাযোগ করা দরকার ছিল। তো মহিন আসলে মানে মুক্তার প্রতি একটু উইক হয়ে গেছিলো, এটা গল্পতেই বুঝলাম, যার জন্য আসলে সেও এগুলো করার জন্য চেষ্টা করে নাই। তো যাই হোক বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে এই গল্প থেকে অন্তত এটা মনে রাখবেন যে গায়ে পড়ে কখনো কারো উপকার করতে যাবেন না, এবং গেলে আপনার পরিস্থিতিটা হয়তো মহিনের মতো হতে পারে। বন্ধুরা, আপনারা সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।